তোমরা কিন্তু ফিজিক্সের নিউমেরিক্যালসে ভীষণ ভয় পাও। তো প্রথম দিকে আমি কিছু তোমাদের ফিজিক্সের নিউমেরিক্যালস রেখেছি যেগুলো বিগত বছরে রিপিটেডলি কিন্তু গ্রুপ ডিতে পড়েছে। এমনটা নয় যে এক্স্যাক্টলি এই প্রশ্নটাই পড়েছে, কিন্তু এই ধরনের প্রশ্ন প্রচুর রিপিটেশন এসছে। ঠিক আছে, 3 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেটা নিচে পড়ছে। তো ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে, ঠিক আছে, পূর্ব মুহূর্তের গতিবেগ কত, এটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তো দেখো, একটা 3 কেজি ভরের বস্তু সাপোজ ধরো এখানে আছে, এটা ধরো 3 কেজি ভরের একটা বস্তু, এবং এটা মাটিতে পড়ছে 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 এবং এটা 20 মিটার দূরত্ব কিন্তু অতিক্রম করতে হবে একে। এবার ভূপৃষ্ঠ টাচ করলেই কিন্তু 20 মিটার সম্পূর্ণ হবে। যদিও আমরা যখন সূত্রটা কাজে লাগাবো তখন আমরা যে দূরত্ব অতিক্রম করছি সেটাকে 20 মিটারই নেবো, কারণ এটা 20 মানে বলতে পারো যে 19.9999 এরকম চলতে থাকবে, মানে সেটা প্রায় 20 মিটারের কাছাকাছি হবে, এতটাই ক্লোজ হয় যে সেটাকে মেজারমেন্ট করা যায় না এবং সেই কারণে এটাকে 20 মিটারই নেওয়া হয়। দেখো, 3টে ফর্মুলা আমরা জানি নর্মালি, যেখানে আমরা ভিকে নির্ণয় করি। এখন ভি কেন নির্ণয় করছি? দেখো, এই যে বস্তুটা আছে, অ্যাকচুয়ালি কী হয়, তোমরা নিউমেরিক্যালস করার সময় বেসিক্যালি সূত্রের ওপর বেস করে চলো, কিন্তু সূত্রটা যে ফ্যাক্টের ওপর নির্ভর করে তৈরি হয়েছে সেই ফ্যাক্টগুলোকে আদৌ মাথায় রাখো না, যার ফলে সূত্র মনে না রাখতে পারলেই বা ব্যাপারটা অনেক সময় কী হয়, 3-4টে সূত্র গুলিয়ে যায়, সেটা গোলাবে না। দেখো, এই যে বলটা, এটা যে এখান থেকে ছাড়া হচ্ছে, রাইট, এই পয়েন্ট থেকে ছাড়া হচ্ছে, সুতরাং এইখানে তো তার গতিবেগ ছিল, কিন্তু এখানে কি কিছু লেখা আছে? লেখা নেই। যখন লেখা নেই তখন এটাকে আমরা প্রাথমিক গতিবেগ, যেটাকে আমরা ইউ ধরি, সেটাকে আমরা 0 ধরে নেবো। আর ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে যে গতিবেগ হয় সেটাকে আমরা ভি ধরবো, যেটা এখানে নির্ণয় করতে বলেছে, ওই জন্য আমি জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, এবার তুমি বলো, 3-4টে ফর্মুলা আছে, আমি তোমাদের প্রথম যেটা ফর্মুলা মাথায় আসে ভি আর ইউ দিয়ে, সেটাতে এইটা মাথায় আসে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ঠিক আছে, এবার অনেক সময় বলবে স্যার জিটি না এটি। দেখো, এটি তখন ইউজ করা হয় যখন ভূমির ওপর দিয়ে তুমি চলছো, কিন্তু যখন আপ ডাউনে হয় তখন আমরা জি ইউজ করি, আর যখন প্যারালালি হয় অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরাল হয় তখন আমরা এ ইউজ করি। অ্যাকচুয়ালি ইউ প্লাস এটি আর ইউ প্লাস জিটি দুটোই একই ফর্মুলা, রিপিট আর ওপিট। ঠিক আছে, তো আমরা এখানে ইউজ করবো ইউ প্লাস জিটি ইউজ করবো, যেহেতু জি নিচের দিকে যাচ্ছে সুতরাং জি আমরা প্লাসে নিতে পারি, প্রবলেম কিছু নেই। এবার তুমি বলো, এই পার্টটা দিয়ে কি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এই যে 20 মিটারটাকে আমাকে ইউজ করতে হবে, এখানে 20 মিটারের জন্য কোনো এক্সপ্রেশন আসে? ভি আসে, ইউ আছে, জি আছে, টি আছে, টি তো আমাদের এখানে দেওয়াই নেই, সুতরাং এই ফর্মুলাটাকে আমরা ইউজ করতে পারবো না। কোনটাকে ইউজ করবো? দেখো, আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু তোমাদের হয় 2 × জি দূরত্ব, এটাকে আমি দূরত্ব বলেই লিখছি। ঠিক আছে, যেটাকে এস বলে ধরা হয়, এইখানে এই দূরত্বটাকে কী দিয়ে লেখা হয়? এস বলে, তো আমি এখানে 2GS ফর্মুলা এস বলে লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো, এই যে এস, এই এসই কিন্তু এখানে কত? 20 মিটার, তার মানে 20 মিটার দিয়ে যে এক্সপ্রেশনটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু এখানে ইনভলভ আছে। ঠিক আছে, ভি আমাদের কত সেটাই তো বার করতে বলেছে, ইউ আমাদের কত? 0 হবে, এটাকে আমরা ব্যবহার করছি না, আমরা এটাকে ব্যবহার করছি। ঠিক আছে, ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 2 × জি, জি কত আমাদের 10। এখন এখানে দেখো 10 ধরতে বলেছে, দেখো 10 বলাই আছে যে ধরতে। ঠিক আছে, ইন্টু আমাদের এস, এস আমাদের কী বলছে? এস আমাদের 20 মিটার আমাদের বলছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? ভি এর ভ্যালু কী আসছে? ভি স্কোয়ারের ভ্যালু আসছে আমার 400। ঠিক আছে, ভি স্কোয়ারের ভ্যালু কী আসছে? আমার 400, তাহলে ভি এর ভ্যালু আমার এখান থেকে কী আসবে? 20। তো 20 মিটার/সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, এইটা আমার অ্যান্সার আসবে। কোথায় গেল? এই দেখো, এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে কীভাবে আমরা ফর্মুলাগুলো ইউজ করি। আরেকটা ফর্মুলা আছে যেখানে এস ইনভলভ থাকে, সেটা কী ফর্মুলা বলো তো? তোমরা জানো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা ইনভলভ থাকে। এখন এখানে তো এস ছিল, এস মানেই তো 20, তো এই ফর্মুলাটা কেন ইউজ করলাম না? দেখো, এখানে টি আছে, টি মানে টাইম আছে, কিন্তু তুমি ওপরে যে প্রশ্নটা দেওয়া রয়েছে তাতে কি কোনো টাইমের উল্লেখ আছে? নেই। ফলে এই ফর্মুলা ইউজ করলে টিতে আমরা কী বসাবো সেই জন্য আমরা থেমে যাব, সেই জন্য না আমরা এই ফর্মুলা ইউজ করব, না আমরা এই ফর্মুলা ইউজ করবো, আমরা অনলি এই যে থার্ড যে ফর্মুলা আছে এটা আমরা ইউজ করবো। ক্লিয়ার হলো আশা করি? চলো নেক্সট আমরা 2 নম্বর প্রশ্নে যাব। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আমি তোমাদের আগের দিনে একটা দিয়েছিলাম। এবার অনেকে আমাকে বলছে, স্যার এই প্রশ্নটাকে তো আরও সহজভাবে করা যায়, আপনি অত জটিলভাবে কেন করেছেন? দেখো, স্থিতিশক্তি আর গতিশক্তির অনুপাত যদি বলে তবেই একমাত্র খুব ইজিলি করা যায়, কিন্তু যদি বলে যে 50 মিটার পর্যন্ত আসলে, যেমন এখানে বলেছে, এই ক্ষেত্রে আমার স্থিতিশক্তি কত হবে বা গতিশক্তি কত হবে, তখন সেই এক্স্যাক্ট যে কত হবে সেই পরিমাণটা বার করতে গেলে কিন্তু আমাকে খাটতে হবে। ঠিক আছে, সুতরাং আমি ওই জন্য তোমাদের ওখানে বেসিকটা করিয়ে দিয়েছিলাম যাতে তোমাদের দুটো প্রশ্নই একসাথে হয়ে যায়। এবার যেহেতু অনেকে বলে যে শর্টকাটটা করে দিন, তো আমি তোমাদের শর্টকাটটাও দেখিয়ে দিচ্ছি প্লাস বেসিকটাও তোমাদের দেখিয়ে দেবো, যেটা লং প্রসেস।
ঠিক আছে। এখানে বলেছে যে একটি 10 কেজি ভরের একটা বস্তু মাটি থেকে 200 মিটার উচ্চতায় আছে, ঠিক আছে। তো একটা বস্তু আছে এই জায়গায়, সাপোজ ধরো এটার যে ভর সেটা আমাদের কত বলেছে 10 কেজি, এটার ভর কত বলেছে আমাদের 10 কেজি, ঠিক আছে। একটা বল সাপোজ ধরো আছে 10 কেজি ভরের একটা বল আছে, এবং এটা মাটি থেকে যে উচ্চতায় রয়েছে সেই উচ্চতাটা এখানে বলা আছে কত 100 মিটার উঁচুতে আছে, ঠিক আছে। 100 মিটার উচ্চতায় এটা আছে, ঠিক আছে। আর কি বলা হচ্ছে, এবং তাকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং এ পড়ছে 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 পড়তে পড়তে সাপোজ ধরো এত দূর এলো, এবং এইটুকু হচ্ছে ওর 50 মিটার উচ্চতা পর্যন্তও এসছে। তার মানে নিচেরটুকু তাহলে 50 মিটার হবে, কারণ টোটাল তো 100 মিটার, ঠিক আছে। ওপরটুকু যেমন 50 মিটার, নিচেরটুকু তো 50 মিটার, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যা হাইট হবে নিচের দিকেও ততটাই হাইট আমার বেঁচে আছে, কারণ টোটাল তো আমার 100 মিটার, ওপর থেকে 50 মিটার পর্যন্ত এসছে, আর নিচ থেকে তাহলে 50 মিটারই বাকি আছে, কারণ টোটালটা তো আমার 100 মিটার, ঠিক আছে। এখানে বলছে তাহলে স্থিতিশক্তি আর গতিশক্তি অনুপাত কত হবে। দেখো এই সব ক্ষেত্রে যখন অনুপাত বার করতে বলবে তখন মনে রাখবে এই হাইট যা দাঁড়াবে ওপর থেকে আর যতটা বেঁচে থাকবে দুটোর মধ্যে অনুপাত করলেই বেরিয়ে যায়। তুমি দেখতে পাচ্ছ এখানে যতটা এসছে সেটাও আমার 50, আর যতটা বাকি আছে পড়তে সেটাও আমার 50, তাহলে অ্যান্সার আমার কত হবে এখানে 1:1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। এইটা আমার কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু যদি বলতো যে 50 মিটার উচ্চতা পর্যন্ত যখন ও ড্রপ করেছে, মানে এই পর্যন্ত এসছে, এই লেভেল পর্যন্ত ও আসার পরে ওর গতিশক্তি কত হবে, বা যদি বলতো স্থিতিশক্তি কত হবে, তখন কিন্তু আমরা কোনো শর্টকাটে ব্যবহার করতে পারবো না বা বার করতে পারবো না, আমাকে একদম লং প্রসেসে যেতে হবে। তো সেইটা একবার দেখিয়ে দেওয়া যায় যে কীভাবে লং প্রসেস আমরা বার করব। চলো দেখো কি করবো এক্ষেত্রে আমরা। সিম্পলি তুমি একটা জিনিস এখানে ভালো করে দেখতে পাচ্ছ যে যখন বস্তুটা এইখানে ছিল, এইখানে বলতে একদম এই মাথায় ছিল, অর্থাৎ মাটি থেকে 100 মিটার উপরে ছিল, তখন বস্তুটার মধ্যে কী ছিল, ডেফিনেটলি আমরা জানি হাইট ইনভলভ হচ্ছে মানে অনলি স্মৃতিশক্তি ইনভলভ হবে, ঠিক আছে, মানে মেকানিক্যাল এনার্জি আমরা বলতে পারি। তো এখানে কতটা এনার্জি ছিল আমরা বলতে পারি যে টোটাল এনার্জি, আমি টিই বলে লিখছি, টোটাল এনার্জি যখন ও এই পয়েন্টে ছিল, কোন পয়েন্টে 100 মিটার উচ্চতায় ছিল, তখন ওর কী হবে এম ইন্টু জি ইন্টু হাইট হবে, ঠিক আছে। সরি, এম ইন্টু জি ইন্টু হাইট হবে। এম কত ওর, এম বলেছে ওর 10 কেজি, এম মানে মাস। জি কত আমরা সবাই জানি 10, দেখো কিছু বলা নেই, আমরা 10 ধরেই করি, অসুবিধা কিছু নেই। যদিও কিছু বলা না থাকলে 9.8 ধরে করা যায়, অসুবিধা কিছু নেই, কিন্তু 10 ধরে করি, চলো আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, জাস্ট তোমাদের বোঝাচ্ছি। হাইট আমাদের কত বলেছে 100, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দুটো শূন্য আর দুটো শূন্য গেল, এত জুল আমাদের কিন্তু কী ছিল টোটাল এনার্জি, টি মানে টোটাল এনার্জি ছিল। চলে এটাকে আমি মুছেই দিই কারণ আমার সুবিধা হবে, ঠিক আছে। টোটাল এনার্জি আমাদের কী ছিল, আমরা দেখতে পাচ্ছি টোটাল এনার্জি আমাদের ছিল এই যে 10,000 জুল ছিল, ঠিক আছে। এবার ও যখন এই 50 মিটার নিচে নেমেছে, তার মানে ওর কতটা বাকি আছে, এখানে 50 মিটারই ওর বাকি আছে, ভালো করে বোঝো। ও যখন 100 মিটারটা টোটাল, ও 50 মিটার নিচে নেমেছে মানে ওর 50 মিটারই বাকি আছে, ইয়েস অন্য বলো, তাই না। তার মানে বেসিক্যালি ওর এই 50 মিটার মানে এইটুকুতে ওর কতটা শক্তি থাকবে, আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশক্তি ওর থাকবে, কারণ হাইট ইনভলভ হচ্ছে মানে স্থিতিশক্তি থাকবে, ঠিক আছে। তো কতটা স্থিতিশক্তি থাকবে ওর, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশক্তি থাকবে সেটা হচ্ছে এম ইন্টু জি ইন্টু হাইট, ঠিক আছে। এইটুকুতে কতটা থাকবে সেটাই আমি তোমাদের বার করছি, এম ইন্টু জি ইন্টু হাইট। এখানেও তো এম তো 10, জি তো 10, কিন্তু হাইট তো আমাদের 50, ঠিক আছে। কারণ এইটুকু যে হাইট, এইটুকু হাইট তোমার 50 মিটার, তাহলে এখান থেকে এইটুকু মানে যখন এই পয়েন্টে থাকবে, ভালো করে বোঝো, ও পড়ছে 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 পড়তে পড়তে এই পয়েন্টে এসছে, ঠিক আছে। এই পয়েন্টে মনে করো এই পয়েন্টটার নাম হচ্ছে এ, ও এ পয়েন্ট পর্যন্ত এসছে, ওপর থেকে পড়তে পড়তে এ পয়েন্ট পর্যন্ত এসছে, তাহলে এই পয়েন্টে দাঁড়ালেও স্থিতিশক্তি কতটা হবে সেটা নির্ণয় করার জন্য আমরা কী করবো, আমাদের হাইট দরকার। তার মানে ও মাটি থেকে কতটা উপরে আছে, 50 মিটার উপরে আছে, ওই জন্য আমরা এখানে 50 মিটার নিচে, বাকিটুকু তো সেমই হবে। দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যান্সার আমাদের কত আসছে 5000, আমাদের অ্যান্সার আসছে 5000 জুল ওর এ পয়েন্টে স্থিতিশক্তি। তাহলে বাকিটা ওর গতিশক্তি হবে। টোটাল যদি 10,000 জুল হয়, তার মধ্যে যদি 5000 জুল ও স্থিতিশক্তি হয়, তাহলে গতিশক্তি কত হবে, ডেফিনেটলি বাকিটা হবে। তার মানে গতিশক্তি ওর হবে 10,000 থেকে 5000 জুল বাদ দাও, তাহলে কত হবে, সেম 5000 জুল হবে, ঠিক আছে। তুমি এভাবেও বার করতে পারো, ঠিক আছে। অর্থাৎ এই যে এ পয়েন্টে ভালো করে বুঝবে, এই এ পয়েন্টে ওর স্থিতিশক্তি হবে 5000 জুল আর গতিশক্তিও হবে 5000 জুল, ঠিক আছে। ওই জন্যই তো স্থিতিশক্তি আর গতিশক্তি অনুপাত 5000 কেটে আমার 1:1 এসেছিলো, ভালো করে বুঝবে। আগের বার আমি শর্টকাটে দেখিয়েছিলাম, যা হাইট নামবে আর যা হাইট ওর বাকি থাকবে দুটোর মধ্যে অনুপাত করলেই এই অনুপাতটা বেরিয়ে যাবে। এটাকে যদি তুমি ম্যানুয়ালি করো,
মানে ম্যানুয়ালি করলে এইটা আসবে এবং এটা তুমি কাটাকুটি করবে, এই 5,000 কাটাকুটি করলে তো তোমার সেই 1:1ই আসবে। এইটা আমি কেন করলাম, কারণ অনেক সময় বলে কি এই পয়েন্টে তোমার স্মৃতিশক্তি কত ছিল, বা বলে এই পয়েন্টে গতিশক্তি কত ছিল, তখন আমরা এইভাবে বার করতে পারি। আরেকটা পদ্ধতি আছে, সেটা আরেকটু জটিল, তো এইটা তোমাদের বললাম এটা সহজ, ঠিক আছে। আরেকটা পদ্ধতিও আছে, বেসিকের আরেকটা পদ্ধতি আছে। সেক্ষেত্রে কী করো, প্রথমে গতিশক্তি বার করে নাও, তারপর স্থিতিশক্তি বার করো, সেটাও করতে পারো, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ওকে, চলো নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেন্সে যাব। পরের প্রশ্ন দেখো, এটা এলপিতে পড়া প্রশ্ন। এই যে 1, 2, 3 তিনটে দাগের প্রশ্ন আমি তোমাদের করালাম, এই তিনটে প্রশ্ন দেখবে তোমার কোনো না কোনো শিফটে থাকবে। গ্রুপ ডির এবছরে যে গ্রুপ ডি হতে চলেছে তার কোনো না কোনো শিফটে এটা থাকবেই থাকবে, ঠিক আছে। বা তোমরা জানো ইস্টার্ন রেলওয়েতেও একটা ভ্যাকান্সি বেরিয়েছে রেলওয়ে গ্রুপ ডি টাইপের, আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই, ওটাতেও তোমাদের কিন্তু থাকতে পারে। দেখো কী বলেছে, একটা পাথর আছে যেটাকে উলম্বভাবে ওপর দিকে ছোঁড়া হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, এবারে কিন্তু পাথরটা নিচে আছে, তাকে কি করা হচ্ছে, তাকে সোজা ওপর দিকে ছুঁড়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং যে গতিবেগে ছোড়া হচ্ছে, মানে এখানে ইউ দিয়ে দেওয়া হয়েছে, প্রাথমিক গতিবেগ কত দিয়ে দেওয়া হয়েছে, 40 মিটার পার সেকেন্ড আমাদের ইউ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই পাথরটাকে ওপর দিকে ছোড়া হচ্ছে, বলেছে এটা যখন মাটিতে পুনরায় পড়বে, মানে এটা ওপর দিকে গেছে আবার ড্রপ করে নিচের দিকে আসবে, ঠিক আছে। ডেফিনেটলি ওপর দিকে গেছে, ড্রপ করে তো নিচের দিকে আসবেই। তো বলেছে এই টোটাল গেল আর এলো, টোটাল কতটা দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে। দেখো একদম ওপরে যখন যাবে তখন এর ভি তো 0 হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় এর ভি তো 0 হয় একদম, ঠিক আছে। হাইয়েস্ট পয়েন্টে গিয়ে, ম্যাক্সিমাম হাই পয়েন্টে গিয়ে এর যে গতিবেগ দ্বারা সেটা ভি হয়, অন্তিম গতিবেগ, সেটা তো 0 হবে। কারণ যদি 0 গতিবেগ নয়, ও তো উঠতেই থাকবে কোনোদিন পৃথিবীতে নামবেই না, ঠিক আছে। সো ওকে তো 0 হতেই হবে গতিবেগ। আবার যখন নিচে পড়তে আরম্ভ করে তখন ওর গতিবেগ বাড়তে আরম্ভ করে, ঠিক আছে। আমরা যে ফর্মুলাটা ইউজ করতে পারি সেটা হচ্ছে v² - u² = 2GS, এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি, কারণ এখানে এই যে এস আছে, এই এসটাই তোমাকে বার করতে বলেছে। এবার এসটা কিন্তু একবার যাওয়ার গতিবেগ, একবার যাওয়ার দূরত্ব, অর্থাৎ এই যে যাচ্ছে, এই যাওয়াটাকে আমরা এস বলছি, আসাটাকে কিন্তু নয়, আসাটা হলে আবার আর একটা এস তোমাকে এখানে কাউন্ট করতে হবে। এবার এস বার করে নেই, করে তার দ্বিগুণ করে দিলে বেরিয়ে যাবে, যাচ্ছে এস আর আসছে এস, ডবল করে দিলে মিটে গেল, ঠিক আছে। চলো করে নিই আমরা, এখান থেকে ভি আমাদের 0, 0 স্কোয়ার করলে তো 0ই হয়, ঠিক আছে। ইউ আমাদের কত হবে, আমরা দেখতে পাচ্ছি 400 রয়েছে, 40 রয়েছে, তার স্কোয়ার করলে আমরা 1600 পাচ্ছি, ঠিক আছে। ইন্টু 2, জি কত বলেছে আমাদের 10, ইন্টু এস তো আমাদের বার করতে হবে, ঠিক আছে, এই আমাদের বার করতে হবে। এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, এবার একটা জিনিস দেখো, তুমি যখন জিকে ওপর দিকে নিচ্ছ তখন জি কিন্তু আমাদের নেগেটিভ হয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমার এখানে লিখতে একটু ভুল হয়েছে, আমি একটা কাজ করছি, আমি এখানে লিখে দিচ্ছি 2 ইন্টু -10। কেন -10 আমি একটু আগেই বললাম, যেহেতু জি, ভালো করে বুঝবে, জি ওপর দিকে গেলে নেগেটিভ নেই, ভালো করে বুঝবে, জি যখন আপে যাচ্ছে তখন জি নেগেটিভ হয়, ঠিক আছে। আর জি যখন ডাউনে যাচ্ছে তখন জি হয় পজিটিভ, কারণ জি অ্যাকচুয়ালি কাজ করে নিচের দিকে, ও যেদিকে কাজ করে যদি কোনো জিনিস সেদিকেই যায় তখন জিকে আমরা প্লাসে ধরি, কিন্তু জি যেদিকে কাজ করে তার উল্টো দিকে মানে যদি কোনো জিনিসকে আমরা নিয়ে যাই তখন জিকে আমরা নেগেটিভ ধরি। এটা মানে দ্বারা জি এর ডিরেকশন যেদিকে ও যাচ্ছে তার উল্টো দিকে আছে, এই ডিরেকশন বোঝানোর জন্য আমরা নেগেটিভ সাইনটাকে ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি আমরা কী পাচ্ছি দেখো, এই নেগেটিভ সাইন আর এদিকের এই নেগেটিভ সাইন আমার কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। 20 দিয়ে এটাকে কাটলে আমার কত হচ্ছে, আমার হচ্ছে 80, ঠিক আছে। ওকে, তো আমরা কি দেখতে পেলাম, একবার এস আমাদের 80 মিটার, তাহলে ও একবার গেছে 80, আসছে 80, টোটাল তাহলে কত হবে 160 মিটার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হলো, ভালো করে বুঝবে, যাচ্ছে 80 বলেছে, পুনরায় সেটি মাটিতে পড়া পর্যন্ত, গেছে 80, আবার ধপ করে মাটিতে পড়লো 80, তাহলে টোটাল কত 80 + 80 = আমার 160 মিটার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো, তো এই জন্য এটা কারেক্ট অ্যান্সার হলো। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন কি বলেছে দেখো, ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। বলেছে যে একটা 500 নিউটন ওজনযুক্ত একজন বালক, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু বলেছে ওজন, 500 নিউটন ওজন। আমরা জানি যে ওজন সমান সমান কী, ওজন সমান সমান আমরা জানি ভর ইন্টু জি, এইগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে ভীষণ পরিমাণে, ভর ইন্টু জি। এখন দেখো কিছু বলা নেই, আর রেলে নর্মালি 10ই ধরে জিকে করে, তো জি কিন্তু আমরা ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা বলা ছিল, আমি অ্যাকচুয়ালি তোমাদের মেনশন করতে ভুলে গেছি, জি এর ভ্যালু বলে দেওয়া ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু আরআরসি গ্রুপ ডি 29 অগস্ট পড়েছিল 2018-তে, শিফট 3-তে, ঠিক আছে। এবং ওখানে কিন্তু 3টে শিফটে পরীক্ষা হয়েছিল তোমরা জানো, তো ওই জন্য একদম এখানে কিন্তু আমি লিখেও দিয়েছি যে কোন শিফটের প্রশ্ন ছিল, আগেরগুলো তো লিখে দেয়নি, বাট এটা আমার লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তো ভর ইন্টু জি, ঠিক আছে। এবার এখানে ওজন দেওয়া রয়েছে আমাদের 500, ঠিক আছে, ওজন আমাদের দেওয়া রয়েছে 500,
আর জি এর ভ্যালু আমরা জানি 10, তাহলে ভর আমাদের কত হতে পারে? ভর আমাদের ডেফিনেটলি 50 কেজি হতে পারে। নিউটন রয়েছে, সো গ্রামে তো থাকবে না, কেজি থাকবে। তো আমরা এখান থেকে কী পেয়ে গেলাম? যে আমাদের ভর হচ্ছে 50 কেজি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার ছিল, ঠিক আছে? এখান থেকে আমরা কী বার করলাম? আমরা ওজন বার করে নিলাম, সরি ভর বার করে নিলাম। এখান থেকে আমরা কী করলাম? ভর বার করে নিলাম। এবার কি বলছে দেখো, বলছে যে একজন বালক আছে যার ভর হচ্ছে আমাদের 50 কেজি, পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু কেজিতেই থাকবে, ঠিক আছে? এটা কিন্তু কেজিতেই থাকবে। তাহলে আমি পাশে লিখে দিই, তোমাদের একটু অসুবিধা তোমাদের হতে পারে। এটা আমাদের কেজিতে থাকবে, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে থাকবে। এই আমাদের হবে 10 যেটা। এরপর কি বলছে? বলছে 10 সেকেন্ডে 44টি সিঁড়ির ধাপ সে পেরোচ্ছে। দেখো সিঁড়ির ধাপ আছে, এরকম ধরো সিঁড়ির ধাপ হয়, তোমরা জানো এরকম সিঁড়ির ধাপ হয়, ঠিক আছে? এরকম সিঁড়ির ধাপ হয়, এবং এরকম কতগুলো সিঁড়ি রয়েছে? 44টা সিঁড়ি রয়েছে এরকম। প্রত্যেকটা ধাপের উচ্চতা তোমার বলছে 15 সেমি করে। এটা 15 সেমি, ঠিক আছে? এটা তোমার 15 সেমি, এখানে এটা আছে, এটা তোমার 15 সেমি। প্রত্যেকটা ধাপের উচ্চতা কত? 15 সেমি করে। তাহলে তুমি বলো টোটাল তো 44টা, আর ইন্টু 15 সেমি করে, তাহলে টোটাল হাইট আমার কত হচ্ছে? মানে এই যে টোটাল হাইট যেটা আমি এখানে মাপতে চাইছি, সেটা এক্স্যাক্টলি আমার কত হচ্ছে? 44 ইন্টু 15 কত হয়ে যাবে তোমার? 660 সেমি হবে। কিন্তু তুমি ভালো করে জানো যে আমরা যখন স্ট্যান্ডার্ড ইউনিট ইউজ করি তখন তো আমরা সেমি ব্যবহার করি না, তখন আমরা কী ব্যবহার করি? তখন আমরা ব্যবহার করি মিটার। তো ডেফিনেটলি আমরা 660 সেমিকে মিটারে কনভার্ট করব। কত হবে তোমাদের? 6.6 মিটার হয়ে যাবে, ঠিক আছে? এইটাকে আমরা ইউজ করব। অর্থাৎ ওই বালক এই যে উচ্চতাটা পেরোচ্ছে সেটা আমাদের কত পেরোচ্ছে? 6.6 মিটার পেরোচ্ছে। আর বালকের যে ভর সেটা হচ্ছে 50 কেজি। কেন এটা দরকার? কারণ দেখো আমাদের ক্ষমতা নির্বাচন করতে বলেছে, আর ক্ষমতা কিসের ওপর নির্ভর করে? কার্যের ওপর। কার্য আর শক্তি সেম হয়, মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি ভর, আর পেয়ে যাচ্ছি আমরা উচ্চতা। ভর আর উচ্চতা দিয়ে কোন শক্তিকে ব্যবহার করা যায় বা বার করা যায়? স্থিতিশক্তিকে বার করা যায়, পোটেনশিয়াল এনার্জিকে আমরা বার করতে পারি, ঠিক আছে? তো আমরা যদি এখানে ক্যালকুলেট করি যে ওই বালকের পিই বা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কত হবে, ফর্মুলা কী হয়? এম ইন্টু জি ইন্টু হাইট, এই আমাদের ফর্মুলা হয়। জাস্ট এ মিনিট, ইয়েস, এম ইন্টু জি ইন্টু হাইট, এই আমাদের ফর্মুলা হয়। এম কত আমাদের বলেছে? 50, ঠিক আছে? জি কত আমরা ধরে নিয়েছি 10, আর আমাদের যে হাইট সেটা বলেছে 6.6, ঠিক আছে? এখান থেকে আমরা যে পিই বা পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাবো সেটা আমরা কী পাবো? 3300 এত জুল আমরা পেয়ে যাবো, ঠিক আছে? এটা আমাদের পোটেনশিয়াল এনার্জি বেরোলো, ওকে? কিন্তু আমাদের তো পোটেনশিয়াল এনার্জি বার করতে বলেনি, আমাদের বার করতে বলেছে ক্ষমতা। তো ক্ষমতা কী করে বার করবো? দেখো ক্ষমতা বার করার জন্য যে ফর্মুলা আমরা ইউজ করি, জাস্ট এ মিনিট, ইয়েস, ক্ষমতা বার করার জন্য যে ফর্মুলা আমরা ইউজ করি সেটা হচ্ছে জুল বাই টাইম। ইউজ করি জুল বাই টাইম। জুল আমাদের কত বলেছে? আমরা দেখতে পাচ্ছি জুল আমাদের বলেছে এখানে 3300। টাইম আমাদের কত বলেছে? দেখো 10 সেকেন্ডে ও অতিক্রম করছে বাই তোমাদের 10। অ্যান্সার আমাদের কী হবে? 330, এবং এটা হয়ে যাবে ওয়াট, কারণ ক্ষমতার একক হয় আমাদের ওয়াট। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমার কথা বোঝা গেল কি বোঝা গেল না বলো? আমি আবারও তোমাদের বলে দিচ্ছি। প্রথমে আমরা কি করলাম? আমাদের এখানে নিউটন দেওয়া ছিল, এই যে নিউটন, ওজন তো নিউটনে হয়, এই যে 500 নিউটন। সেই নিউটন থেকে আমরা ভর বার করলাম, কারণ ওজন সমান সমান আমরা জানি ভর ইন্টু জি। এখান থেকে আমরা কি করলাম? ভর বার করলাম। ভর কোথায় কাজে লাগলো? এই জায়গায় কাজে লাগলো, এই যে এম, এইখানে আমার কাজে লেগেছে ভর। ক্লিয়ার হয়েছে? ওই জন্য আমরা ভর বার করলাম। এবার আমরা কাউন্ট করলাম যে কতটা উচ্চতা সে পেরোচ্ছে। কেন দরকার? কারণ আমার শক্তি দরকার। দেখো শক্তি আর কার্যের যে একক হয় সেটা সেম হয়, তো আমরা শক্তি আর কার্যের পরিমাণও সেম হয়। পরিমাণ সেম না হলে একক কী করে সেম হবে? ঠিক আছে? সুতরাং শক্তি যদি আমরা নির্বাচন করি তাহলে আমরা অ্যাকচুয়ালি কার্যই নির্বাচন করছি। আর তুমি বলো ভর আর জি আর এইচ দিয়ে কোন শক্তিকে নির্বাচন করা যায়? স্থিতি শক্তিকে নির্বাচন করা যায়। তো 50 ইন্টু 10 ইন্টু 6.6, যেটা আমরা এখান থেকে বার করেছিলাম, আমরা কি পেলাম? আমরা পেলাম শক্তি, মানে অ্যাকচুয়ালি কার্যই পেলাম। আর জুল বাই টাইম করলে আমরা পাওয়ার পেয়ে যাই বা ক্ষমতাকে পেয়ে যাই, সেটা আমরা করলাম, অ্যান্সার বেরিয়ে গেল। অর্থাৎ এখানে 3-4টে কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন 5 দাগ, খুবই ভালো প্রশ্ন। এটা কিন্তু তোমাদের 31শে অক্টোবর 2018 প্রশ্ন, শিফট 1-এর প্রশ্ন। 10 বলেছে, 31-10 বলেছে যে 8 কেজি ভরের একটি লোহার বল এবং 3 কেজি ভরের একটি অ্যালুমিনিয়াম বলকে 20 মিটার উচ্চতা থেকে নিচে ফেলা হলো। মাটি থেকে 10 মিটার উচ্চতায় কোনটি সঠিক নয়? অর্থাৎ এখানে দেখো কিছু কম্পারেটিভ স্টাডি করা রয়েছে। লোহার বলের স্থিতিশক্তি গ্রেটার দ্যান উইল বি অ্যালুমিনিয়াম বলের স্থিতিশক্তি। দেখো স্থিতিশক্তি কিসের উপর নির্ভর করে? লোহার বলের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি মাস হচ্ছে M1, ঠিক আছে, জি অ্যান্ড এইচ, এটা হচ্ছে লোহার বলের স্থিতিশক্তি। অ্যালুমিনিয়াম বলের ক্ষেত্রে কী হবে? সেটা যে মাস হচ্ছে M2, ঠিক আছে, জি ইন্টু এইচ, ঠিক আছে, এই আমাদের হয়। আমাদের স্থিতিশক্তি এই হয়। এই যে লোহার বল, স্থিতিশক্তির ফর্মুলা কী হয়? MgH, এর ক্ষেত্রেও তাই হবে। এবার দেখো লোহার বলের এম কত? লোহার বলের এম আমরা দেখতে পাচ্ছি 8 কেজি, সেখানে অ্যালুমিনিয়াম বলের এম আমরা দেখতে পাচ্ছি 3 কেজি। দেখো জি আর এইচ তো সেম, ভালো করে বুঝবে।
এখানে কিছু করার দরকার নেই, এমনিতেই অ্যান্সার দেওয়া যায়। জি আর এইচ এই দুটোর ভ্যালু তো সেম, কারণ প্রত্যেকটাই মাটি থেকে 10 মিটার উচ্চতায় আছে, ঠিক আছে। এইচও 10 মিটার উচ্চতা, জি এর তো 10ই ধরো, 10 বা 9.8 যাই ধরো না কেন। ডিফার কোনটা করবে, এই দুটোর যে অ্যান্সার, এই এমজিএইচ আর এমজিএইচ এই দুটোর মধ্যে যে অ্যান্সারের যে পার্থক্য হবে সেটা ডিফার করবে মাসের কারণে। এর মাস 8, এর মাস 3, তার মানে এর ক্ষেত্রে এইটার ভ্যালু বেশি হবে, এমজিএইচ ইন্টু করলে ভ্যালু যা হবে সেটা বেশি হবে লোহার বলের ক্ষেত্রে, সুতরাং এর তো ডেফিনেটলি বেশি হবে, এটা তো আমাদের কারেক্টই আছে, এটা আমাদের ওকে আছে। চলো নেক্সটটা দেখি। এখানে দেখতে হচ্ছে গতিশক্তি, দেখো গতিশক্তিও তো সেম, সে হাফ ইন্টু এম ইন্টু তোমাদের দেখো গতিশক্তির ফর্মুলা কী হয় একটু লিখে দিই। গতিশক্তির ফর্মুলা তোমাদের কী হয়, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার হয়। এক্ষেত্রেও তাই হবে, এখানে আমরা ধরে নিচ্ছি M1, আর এক্ষেত্রে আমাদের কী হবে, হাফ ইন্টু আমাদের এম, ঠিক আছে, M2 বলে দিচ্ছি ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করছি, এটাকে আমরা V2 তার স্কোয়ার ধরে নিচ্ছি, ঠিক আছে। এখানে এটাকে আমি V1 তার স্কোয়ার ধরছি। এবার দেখো এই যে V1 ভালো করে বুঝবে, যে V1 আর এদিকে যে V2 সেম হয়, ঠিক আছে। কেন সেম হয় এটাও বলে দিই তোমাদের, ঠিক আছে। কেন সেম হয়, দেখো মাটি থেকে টোটাল আমাদের এখানে হাইট কত বলেছে, একটু ছোটো করে দেখা, যদি পেজ আমার বা লেখা স্পেস কম, 20 মিটার বলেছে টোটাল হাইট। এই হাইট টোটাল আমাদের কত বলেছে, 20 মিটার, ঠিক আছে। আর বলে দিয়েছে যে 10 মিটারও উপরে আছে, মাটি থেকে 10 মিটারও উপরে আছে, তার মানে বলটা বা বল দুটো পড়েছে কতটা, 10 মিটারই পড়েছে নিচে, 10 মিটার নিচে পড়েছে। তো এই পয়েন্টে, যে এই পয়েন্টে দুটো বলের যে গতিবেগ, সাপোজ ধরো এই একটা বল আছে, এটা হচ্ছে লোহার বল, এই একটা বল আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বল, এই দুটো বলই আমার 10 মিটার করেই পড়েছে, দুটো বল আমার 10 মিটার করে পড়েছে, ঠিক আছে। নিচে 10 মিটার হাইট বেঁচে আছে, মানে টোটাল 20 মিটার হলে 10 মিটার পড়েছে, 10 মিটার বেঁচে আছে। এই যে ফর্মুলা হয় একটু আগে তোমাদের করেছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু জি ইন্টু এস, এই ফর্মুলা হয়। এবার একটা জিনিস ভালো করে ভাবো, এই যে জি ওর ভ্যালু তো ফিক্স, আর এসের ভ্যালু তো ফিক্স, এই যে এই হচ্ছে আমাদের এস, এই যে এইটা, এই 10 আমাদের এস, তাহলে ভি এর ভ্যালু কিসের উপর নির্ভর করবে, ইউ এর উপর নির্ভর করবে। এখন ইউ তো জিরো, কারণ দুটো বলই যখন ফেলা হচ্ছে তার প্রাথমিক গতিবেগ জিরোই ছিল, দুটো বলের ক্ষেত্রে ইউ আমার জিরো, তার মানে বেসিক্যালি এইটা আমার জিরো হয়ে গেল, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু 2GS। এখন দেখো 2 এর ভ্যালুও ফিক্স, জি এর ভ্যালুও ফিক্স, এস এর ভ্যালুও ফিক্স, তার মানে দুটোর ক্ষেত্রেই ভি এর যে ভ্যালু আসবে সেটা তো ফিক্সই হবে না। সুতরাং এইখানে V1 আর এইখানে যে V2 আমি লিখেছি দুটো আমার ফিক্সড হয়, ঠিক আছে। এইখানে যে আমি V1 লিখেছি আর এই যে আমি V2 লিখেছি, দুটো ভ্যালু ফিক্সড তো হয়, এমনকি ইকুয়াল হয়, ফিক্সড অ্যান্ড ইকুয়াল হয়, ঠিক আছে। এইটা এই ফর্মুলা দিয়ে প্রুভ করা যায়। কোন ফর্মুলা, এই যে দিস ইজ দ্য ফর্মুলা হিয়ার, এই ফর্মুলা দিয়ে প্রুভ করা যায়। তো আমাদের এখানে ডিফারটা কিসে করবে, দেখো M1 সেই আবার মাস, লোহার বলের মাস 8 কেজি, অ্যালুমিনিয়াম বলের মাস হচ্ছে 3 কেজি, সো ডেফিনেটলি গতিশক্তি বেশি হবে, কারণ মাস বেশি লোহার বলের অ্যালুমিনিয়াম বলের মাসের থেকে, সেই জন্য এটাও বেশি হবে। তো এটাও আমাদের কারেক্ট, এটাও আমাদের কারেক্ট। কারেক্ট নয় কোনটা জিজ্ঞেস করা হয়েছে। তুমি দেখো লোহার বলের ভরবেগ, দেখো ভরবেগ সমান আমরা কি জানি, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, ঠিক আছে। তো তুমি একটা জিনিস ভালো করে দেখো, M1 ইন্টু আমাদের V1, আর এটা হবে আমাদের M2 ইন্টু V2। একটু আগেই বলেছি যে এই যে V1 এই যে V2 তো সেম হয়, তার মানে মাস কার বেশি, লোহার বলের মাস বেশি, সো লোহার বলের ভরবেগ বেশি হবে, সোজা সাপটা একদম লজিক। তো এটাও আমাদের কারেক্ট, সোজা কথা বলতে দিস ওয়ান অলসো কারেক্ট। তাহলে কারেক্ট নয় কোনটা, দেখো ডি আমাদের কারেক্ট হবে না। কেন কারেক্ট হবে না, একটু আগে এইটা দেখিয়েছি, এটাই এখানে অ্যাকচুয়ালি প্রযোজ্য হচ্ছে। কারেক্ট কেন নয়, দেখো লোহার বলের যে অন্তিম বেগ অ্যালুমিনিয়াম বলের অন্তিম বেগের থেকে বেশি বলেছে, কিন্তু আমরা একটু আগে প্রুভ করে দেখালাম যে দুটো আমাদের সেম হবে, V1 আর V2 আমাদের কী হবে, সেম হবে। আমরা কি বলতে পারি যে ডিতে যেটা বলা আছে সেটা কিন্তু ভুল বলা আছে, লোহার বলের অন্তিম বেগ আর অ্যালুমিনিয়াম বলের অন্তিম বেগ সেম হবে, এখানে গ্রেটার দ্যান বলা আছে, ওই জন্য এটা ইনকারেক্ট হবে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তো ডি আমাদের কিন্তু এখানে অ্যান্সার হবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা নেক্সট প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, এলপির প্রশ্ন। এটা একটা সমীকরণ দেওয়া রয়েছে, রাসায়নিক সমীকরণ, কেমিক্যাল রিয়াকশান দেওয়া রয়েছে, এবং তোমাকে কি বলতে বলা হয়েছে যে ওইটার যে ব্যালেন্সিং হবে সেটা কিভাবে হবে, মানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় যে কোপিশিয়েন্ট বসবে সেই কোপিশিয়েন্টগুলো তোমাকে বসাতে বলা হয়েছে। যেমন দেখতে পাচ্ছি এখানে 4 একটা কোপিশিয়েন্ট বসানো রয়েছে, এখানে 5 একটা কোপিশিয়েন্ট বসানো রয়েছে, সেরকম কোপিশিয়েন্ট কী বসবে সেটা তোমাকে বসাতে বলা হয়েছে, ঠিক আছে। এই এক্স্যাক্টলি দেওয়া হয়েছে। তো কী করবো, দেখো আমি তোমাদের কেমিক্যাল ব্যালেন্সিংয়ের ওপর ক্লাস দিয়েছিলাম, তোমরা জাস্ট ইউটিউবে যাও, সার্চ করো WB এক্সাম পোর্টাল কেমিক্যাল ব্যালেন্সিং, বা লেখো কেমিক্যাল ব্যালেন্সিং WB এক্সাম পোর্টাল। WB এক্সাম পোর্টাল কথাটাকে লিখতে হবে আমার ভিডিওগুলোকে পাওয়ার জন্য, যা টপিক তোমার মাথায় আসে সেটা লেখো, আর তার পাশে লেখো WB এক্সাম পোর্টাল। বাংলায় না লিখলেই ভালো হয়, ইংলিশ বেসড ওটা ইউটিউব সার্চটা, তো ইংলিশে করলে বেটার রেজাল্ট পাবে। তো যাই হোক, নিচের বিক্রিয়াটিকে ব্যালেন্স করো। দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে N এর আগে আমার জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এখানে N কটা আছে তুমি দেখতে পাচ্ছ, 4টে N আছে, মানে এখানে 4N তো ডেফিনেটলি হবে, ঠিক আছে, 4N তো আমার ডেফিনেটলি হবে। এবার একটা জিনিস দেখো, এখানে 4 এখানে 3, 4 3 12টা H হয়ে গেল, হাইড্রোজেন কটা হয়ে গেল, 4 3 12টা, ঠিক আছে।
কিন্তু এখানে হাইড্রোজেন কটা আছে, এখানে তো হাইড্রোজেন অনলি দুটো আছে, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে এখানে 12 পাওয়া যায়, 6 গুণ করলে 12 পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে 4 and 6, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, অর্থাৎ ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো এটাকে আমি তোমাদের অ্যানালাইজ করতে পারি, এবার অ্যানালাইজ করলে কী হবে, 1 ঘন্টায় লাগবে এটা অ্যানালাইজ করতে, এই জন্য আমি বলবো ওই ভিডিওটা দেখে নাও, ওখানে ডিটেলসে বলা আছে কেন এটা হয়, কী জন্য এটা হয়। সার্চ করো, আবারও বলছি, WB এক্সাম পোর্টাল কেমিক্যাল ব্যালেন্সিং, এরকমভাবে কেমিক্যাল রিয়াকশন ব্যালেন্সিং, এভাবে তোমরা সার্চ করে দেখে নাও, পেয়ে যাবে, ঠিক আছে। ওখানে ব্যালেন্স কীভাবে করতে হয় পরিষ্কার বলা আছে। আবার একবার বলে দিচ্ছি, দেখো এখানে এন কটা আছে, এখানে এন কটা আছে, এদিকে যতগুলো থাকবে এদিকে তোমার ততগুলো রাখতে হবে পরমাণু। এখানে এন কটা আছে, তো হচ্ছে 4টে আছে, এখানে কটা আছে, ছিল না কিছু, তো 4 করে দিলে তো 4টে এন হয়ে গেল, ক্লিয়ার। এবার যেই এখানে 4 ছিল, তার মানে এখানে হাইড্রোজেন কটা ছিল, হাইড্রোজেনের দেখো NH3 তো ওখানে এভাবে লেখা রয়েছে, লেখা কী করা হয়, এইভাবে লেখা হয়, ঠিক আছে। যে এখানে 4 দাও, এর সঙ্গে 4টা গুণ হচ্ছে বলতে পারো, এর সঙ্গে 4টা গুণ হচ্ছে বলতে পারো, তাহলে এখানে 4টে এন চলে আসছে, আর হাইড্রোজেন কটা হচ্ছে 4 আর 3, 4 3-এ 12টা হয়ে যাচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এভাবে ক্যালকুলেশনে ধরা হয়, 12টা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো আছে দুটো, তাহলে 6 গুণ করলে যেমন H2O, ঠিক আছে, তাহলে 2 নিচে আছে, তো এখানে কী বসাবো যার ফলে গুণ করলে আমার 12 আসে, 6, ওই জন্য এখানে 6 হলো, ক্লিয়ার হয়েছে। এভাবে তুমি মনে রাখতে পারো, যদিও এর প্রচুর অ্যানালাইসিস দরকার। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন বলেছে যে শুকনো হাইড্রোজেন সালফাইডকে অপসারণ করতে পারদকে ব্যবহার করা হয় না, কারণ এর কারণ হচ্ছে হাইড্রোজেন সালফাইড এবং পারদ বিক্রিয়া করে ফেলে, এবং বিক্রিয়া করার পর যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে মার্কিউরিক সালফাইড উৎপন্ন হয়। দেখো অপশানগুলো দেখো, মার্কিউরিক সালফাইড, মার্কিউরিক সালফেট, মার্কিউরিক হাইড্রাইড, মার্কিউরিক অক্সাইড, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মার্কিউরিক সালফাইড এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। একটা জিনিস বলে দিই, এই মার্কিউরিক সালফাইডের যে সংকেত হয় সেটা হচ্ছে HGS হয়, ঠিক আছে। Hg হচ্ছে পারদ, S হচ্ছে সালফাইড, ঠিক আছে। আর মার্কিউরিক সালফেট যেটা, তার সংকেত কী হয় জানো তো, HgSO4 হয়, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, এটা পরীক্ষার সময় পড়ে যায়, ওই জন্য তোমাদের জাস্ট বলে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, নিচের কোনটি ফেরিক সালফেটের সংকেত, দেখো দুটো আছে, একটা হচ্ছে ফেরাস আর একটা হচ্ছে ফেরিক। দেখো যখনই আমরা ফেরিক বলি, ঠিক আছে, ফেরিক বলি, তখন আমরা এটা বুঝবো যে Fe যেটা থাকে তার যে অক্সিডেশন নাম্বার হয় সেটা হয় 3, ক্লিয়ার। আর যখন ফেরাস থাকে, যখন কি হয় ফেরাস, তখন তার যে অক্সিডেশন নাম্বার হয় তখন Fe হয়, কিন্তু তার যে অক্সিডেশন নাম্বার হয় সেটা হয় 2 হয়। এই দুটো জিনিস একটু মনে রাখবে, ফেরিক হলে 3 হবে, ফেরাস হলে 2 হবে। এর অক্সিডেশন নাম্বার ওর জায়গায় গিয়ে বসে, আর ওর অক্সিডেশন নাম্বার এর জায়গায় গিয়ে বসে। দেখো SO4 এর যেটা হয় সেটা -2 হয়, আমি 2 ধরে নিচ্ছি, আর ফেরিকের হয় তোমাদের কি হয় 3 হয়, তো এরটা এদিকে চলে যায় আর এরটা এদিকে চলে আসে বেসিক্যালি, ঠিক আছে। তাহলে ফর্মুলা আমার কী হবে দেখতেই পাচ্ছ, Fe2SO4 হোল 3, দিস ইজ দ্য ফর্মুলা হিয়ার, এইটা আমাদের হয়ে যাবে। এরটা 3 ছিল এদিকে চলে গেল, আর এরটা 2 ছিল এদিকে চলে গেল, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, এই দেখো এইটা আমাদের অ্যান্সার হবে, Fe2SO4 হোল 3, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। NO হলো একটি ড্যাশ গ্যাস, কিন্তু NO2 হলো একটি ড্যাশ গ্যাস, গুলিয়ে ফেলে, এবং এই প্রশ্নটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, ঠিক আছে। NO হচ্ছে কী ধরনের গ্যাস, দেখো নাইট্রোজেন মনোক্সাইড, আর এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। NO কী ধরনের গ্যাস, দেখো NO হচ্ছে একটি বর্ণহীন গ্যাস, ঠিক আছে। নাইট্রোজেন মনোক্সাইড কিন্তু একটি বর্ণহীন গ্যাস, কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু একটি কি বাদামি বর্ণের গ্যাস। তো প্রথমটা হবে বর্ণহীন, পরেরটা হবে বাদামি, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন, ভালো প্রশ্ন। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন, কার্বনিক অ্যাসিডের আণবিক দ্রব্যমান কত, ঠিক আছে, মোলার মাস কত জিজ্ঞাসা করা হয়েছে। এর জন্য তোমাকে জানতে হবে কার্বনিক অ্যাসিডের সংকেতটা কি, ঠিক আছে, H2CO3, H2CO3, ঠিক আছে, H2CO3। এবার দেখো একটা জিনিস বলি, এইচের এক একটা এইচ 1, এক একটা এইচের কত হয়, 1 করে হয়, কটা আছে, 2টো আছে, এখান থেকে আমরা কী পাবো না, পাবো 2, ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড আছে, এক একটা কার্বনের কত হয় আমরা জানি 12 হয়, এখানে কটা আছে, এখানে 12, মানে একটাই আছে তো 12ই হবে। অক্সিজেন, এক একটা অক্সিজেনের কত হয় 16 হয়, এখানে কটা আছে, 3টে আছে, তো 3 × 48, টোটাল যোগ করে দাও অ্যান্সার পেয়ে যাবে, 2 + 12 14, 14 আর 48 হয় তোমাদের 62, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় গেল, হ্যাঁ এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হয়, ঠিক আছে। এবার দেখো আরও কটা জিনিস একটু বলে দিই, এটা আমি যদিও তোমাদের অনেকবার বলেছি তবুও অনেকে গুলিয়ে ফেলে, এর কারণ কি, তোমরা পুরনো ভিডিও একদম দেখো না, তোমরা চাও নতুন ভিডিও দিতে। ফিজিক্স একবার কমপ্লিট করে দিয়েছি, তারপর আবার রিভিশন হয়েছে, তারপর আবার রিভিশন হচ্ছে,
তারপরেও তোমরা বলছো আরও ক্লাস দিতে, ওকে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। চলো, তো অক্সিজেনের হচ্ছে তোমাদের 16 হয়, 16 ইউনিট, ঠিক আছে। সোডিয়ামের একটু বলে দিই, এগুলো তোমাদের সঙ্গে পড়তে পারে, 23 হয়, ঠিক আছে। আর একটা জিনিস, সালফারের তোমাদের হয় 32, ক্লোরিনের যেমন প্রায় 35 হয়, ঠিক আছে, প্রায় 35। আচ্ছা, যেমন ধরো তোমাদের জলটা আগেরবার বলেছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে হাইড্রোজেনের, ভালো করে দেখো এটা হাইড্রোজেন কটা আছে, একটার একটা করে হয়, দুটো আছে, অক্সিজেনের 16, 2 + 16 মানে 18 হবে। যেমন ধরো NH3, ঠিক আছে, যেমন ধরো NH3 এর কী হয় দেখো, নাইট্রোজেনের একটা 14 হয়, একটু আগে লিখলাম 14 হয়, ঠিক আছে। আর এখানে 3টে আছে, 14 + 3 মানে কত হবে, 17 হবে। এইভাবে তোমাদের অ্যাকচুয়ালি কী হয় ব্যাখ্যা করা হয়। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, 11 দাগ, পরের প্রশ্ন, কীটপতঙ্গরা নিচের কোনটির মাধ্যমে শ্বাস নেয়? অ্যান্সার তোমাদের কী হবে, এটা তোমরা সবাই জানো যে দেহ ত্বকের মাধ্যমে তারা শ্বাস নেয়, ঠিক আছে। দেখো, মেনলি দেহ ত্বকের ক্ষেত্রে দুটো তোমাদের বলতে পারো যন্ত্র তারা ব্যবহার করে, ঠিক আছে, দেহ যন্ত্র বা দেহ অঙ্গ তারা ব্যবহার করে। অ্যাকচুয়ালি অঙ্গ বলতে তো ত্বককেই বোঝায়, ত্বকের মধ্যে কিছু মেকানিজম থাকে। একটা হচ্ছে ট্রাকিয়া, আর দুই হচ্ছে ট্রাকিয়ার ছিদ্র, যাকে আমরা বলি স্পিরাকেল, ঠিক আছে। এই দুটো পয়েন্ট মাথা রাখবে। অনেক সময় পরীক্ষার সময় এই ত্বক কথাটা না দিয়ে ট্রাকিয়া অ্যান্ড স্পিরাকেল সিস্টেম দিয়ে দেয়, বা অনেক সময় শুধু ট্রাকিয়া সিস্টেম দিয়ে দেয়, বা অনেক সময় শুধু স্পিরাকেল সিস্টেম দিয়ে দেয়। ট্রাকিয়ার যে ওপেনিং, ধরো একটা এখানে গাত্রদেশ ধরো একটা পতঙ্গের, বা একটা ধরো আরশোলার গাত্রদেশ ধরো, এবং মাঝখানে কি এরকম ওপেনিং দেখা যায়, ঠিক আছে, যেখান দিয়ে CO2 বেরিয়ে যায়, ঠিক আছে, এবং O2 কী হয় তোমাদের ইনক্লুড হয়, CO2 বেরিয়ে যায় এবং O2 কী হয় তোমাদের ইনক্লুড হয়। এই যে ছিদ্র দেখতে পাচ্ছ, এই ছিদ্রটাকে আমরা কী বলছি, আমরা বলছি স্পিরাকেল, ঠিক আছে। এবং এই ছিদ্রটা একটা নালীর সঙ্গে যুক্ত থাকে, সেই নালিকাকেই কী বলা হয়, অ্যাকচুয়ালি ট্রাকিয়া বলা হয়। এই ধরনের জিনিসগুলো একটু মাথা রাখবে, একটু পিক্টোগ্রাফিক সেন্স বা চিত্র দিয়ে মনে রাখবে, অনেক সময় ক্লিয়ার থাকে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, 12 দাগ, রুমিনেন্ট প্রাণী কাদের বলা হয়? দেখো, রুমিনেন্ট প্রাণী তাদেরকে বলা হয় যারা বেসিক্যালি জাবর কাটে, ঠিক আছে। গরু বা মহিষ বা ছাগলকে দেখেছো, তারা ঘাস খাওয়ার পর পুনরায় যখন বিশ্রাম নেয় তখন সেটাকে চিবোতে থাকে, ঠিক আছে, মুখের মধ্যে। এই যে ব্যবস্থা বা এই যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি জাবর কাটা। তো রুমিনেন্ট প্রাণী কাদের বলা হয়? যারা জাবর কাটে, এক। আর যাদের পাকস্থলীর প্রকোষ্ঠ 4টে বা 3টে পার্টে ভাগ থাকে, ঠিক আছে, যাদের পাকস্থলী কটা পার্টে ভাগ থাকে, চেম্বারে ভাগ থাকে, 4টে বা 3টে চেম্বারে যাদের ভাগ থাকে, 3টে বা 4টে চেম্বারে ভাগ থাকে, ঠিক আছে। এই ধরনের প্রাণীকে আমরা রুমিনেন্ট প্রাণী বলি। গবাদি পশু এখানে কারেক্ট অ্যান্সার হবে। এটা বায়োলজি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট আমরা 13 দাগে যাব। পরের প্রশ্ন 13 দাগ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডিতে পড়ার প্রশ্ন। মানুষ নিচের কোনটির অন্তর্ভুক্ত? অ্যান্সার তোমাদের হবে কডাটা, ঠিক আছে। দেখো, কডাটার মধ্যে 3টে পার্টে ভাগ থাকে, ঠিক আছে। একটা হচ্ছে তোমাদের ইউরো কডাটা, একটু লিখিয়ে দিই, যারা খাতা পেন মানে ব্যবহার করছো তারাও লিখে নাও, ইউরো কডাটা। আচ্ছা, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ভাটিব্রাটা। এই ভাটিব্রাটার মধ্যে মানুষরা থাকে, যদি ভাটিব্রাটার মধ্যে ডিরেক্ট মানুষ থাকে না, একেও আরও পার্টে ভাগ করা যায়। আর হচ্ছে সেফালো কডাটা। এই 3টে পার্টে কডাটাকে ভাগ করা হয়, কডাটা, ঠিক আছে। এই, আচ্ছা, কডাটা বলতে কাদের বোঝানো হয় বলে দিই। কডাটা হচ্ছে যাদের ভার্টিব্রাল কলাম থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, মেরুদণ্ড যাদের থাকে তাদেরকে আমরা বলি কডাটা। অ্যাকচুয়ালি কডাটা যাদের বলা হয় তাদের নোটোকট থাকে। নোটোকট পরবর্তীকালে কী হয়, মানুষের ক্ষেত্রে যেমন আমাদের যে মেরুদণ্ড তাতে ডেভেলপ করে, ঠিক আছে। আচ্ছা, এই কডাটার মধ্যে থাকে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটার মধ্যে থাকে কিন্তু মানুষ। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার দেখো, আমি বলে দিই একটু তোমাদের, যদি আরও ডিভাইড করে দেওয়া যায়, কারণ এই পোর্শনটা আমি পেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি। দেখো, ভার্টিব্রাটাকে দুটো পার্টে মেনলি ভাগ করা হয়। একটা হচ্ছে আগনাথা, কি আগনাথা, ঠিক আছে। এই যে আগনাথা বলছি, এদের আগনাথা কেন নাম হয়েছে? কারণ এদের চোয়াল নেই। তোমার তো চোয়াল আছে, সুতরাং তুমি কিন্তু আগনাথার মধ্যে পড়বে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। চোয়ালহীন যারা তাদেরকে আমরা বলছি আগনাথ, ঠিক আছে। আর একটা হচ্ছে গ্নাথা স্টোমাটা, গ্নাথা, গয় নয় আকার থয়াকার, গ্নাথা স্টোমাটা, ঠিক আছে, স্টোমাটা, যদি এগুলো ইংরেজি লিখলেই ভালো হয়। এরা হচ্ছে চোয়াল যুক্ত, গ্নাথা স্টোমাটা হচ্ছে চোয়াল যুক্ত, ঠিক আছে, চোয়াল যুক্ত, এই জন্য একে বলা হয় গাঁথা স্টোমাটা, ঠিক আছে। এবার তুমি বলো, তুমি কোনটার মধ্যে পড়বে? তুমি নির্ঘাত গ্নাথা স্টোমাটার মধ্যে পড়বে, কিন্তু গ্নাথা স্টোমাটার মধ্যেও তুমি ডিরেক্ট পড়ো না। গ্নাথা স্টোমাটাকে আবার দুটো পার্টে ভাগ করা যায়, ঠিক আছে, দুটো পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমাদের পাইসেস, PISCES, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমাদের টেট্রোপোডা, ঠিক আছে, টেট্রোপোডা।
এই যে টেট্রোপডা লিখলাম, এই টেট্রোপডার মধ্যেই থাকে ম্যামাল। ম্যামাল মানেই মানুষ, শুধু ম্যামাল মানে মানুষ নয়, মানে তোমরা বাঘ, সিংহ, তারপরে বিড়াল, যারা যারা আর কি স্তন্যপায়ী হয় তারা সবাই ম্যামাল এবং মানুষও তাদের মধ্যে পড়ে। এবং এই স্তন্যপায়ীর সাথে সাথে এই টেট্রাপোডার মধ্যেই কিন্তু পাখি, সরীসৃপ, উভচর এরা থাকে। পাইসেস বলতে বেসিক্যালি মাছ জাতীয় যারা, তাদেরকে বলা হয়, যদিও এর মধ্যে ডিভাইড থাকে বা ডিভিশন থাকে, কন্ড্রিচাইটাস এবং অস্টিওচাইটাস, অতটা ভাগে আমি যাচ্ছি না, মাছ জাতীয় বলে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে, মাছ জাতীয়। এদের মধ্যে কারা থাকে? মাছ জাতীয়। টেট্রাপোডার মধ্যে কে থাকে? একটু আগে বললাম ম্যামাল, মাছ স্তন্যপ্রায়ী যারা তারা থাকে, যারা পাখি তারা থাকে। সব কিন্তু ডিভিশন হয়, পাখিরা ডিম পারে, সুতরাং পাখি আর ম্যামাল কিন্তু সেম নয়, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর কারা থাকে? সরীসৃপে থাকে, উভচররা থাকে, দুটো এক্সাম্পল দিলাম। এই ম্যামালের মধ্যে কিন্তু মানুষ পড়ে, ঠিক আছে। যেমন আগ্নাথা, আগ্নাথার মধ্যে সাইক্লোস্টোমাটা পড়ে, এটা একটা সাব ডিভিশন, সাইক্লোস্টোমাটা। আগ্নাথার মধ্যে আর ডিভিশন নেই, অ্যাকর্ডিং টু এনসিইআরটি অনলি সাইক্লোস্টোমাটা লেখা আছে। এগুলো একটু মনে রাখবো, অনেক সময় পরীক্ষার সময় পড়ে যায়। আমি আবারও বলে দিচ্ছি, কর্ডাটাকে তিনটে পার্টে ভাগ করা, ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটা। ভার্টিব্রাটা তাদের বলা হয় যাদের ভার্টিব্রাল কলাম থাকে, কর্ডাটা তাদের বলা হয় যাদের নোটোকর্ড থাকে। নোটোকর্ড পরবর্তীকালে ভার্টিব্রাটায় গিয়ে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডে পরিণত হয়। এই ভার্টিব্রাটাকে আবার দুটো সাব ডিভিশনে ভাগ করা হয়, আগ্নাথা এবং গ্নাথাস্টোমাটা, চোয়ালহীন, চোয়াল আছে। আগ্নাথার যে সাব ডিভিশন সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। এর দুটো পার্ট আছে, পাইসেস এবং টেট্রাপোডা। পাইসেসের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে কন্ডিচাইথাস, অস্টিওচাইথাস। পাইসেস কাদের বলা হয়? যাদের ফিন আছে, মানে পাখনা যাদের আছে। দেখো পাখির কিন্তু পাখা আছে, ঠিক আছে, বা ডানা আছে বলা, পাখনা আর ডানার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। যদিও দুটো ডিভিশন দেখতে পাচ্ছি, একটা থেকে আসতে মানে কোনো না কোনোভাবে এটা থেকে এটাতে গেছে বা এটা থেকে এটাতে গেছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমাদের যে পৃথিবীতে বা প্রকৃতিতে যে চেঞ্জেসগুলো আসে জীবজন্তুর মধ্যে, সেটা এইভাবেই আসে। টেট্রাপোডা সেখান থেকে ম্যামাল, ম্যামাল থেকে এবং ম্যামাল, পাখি, উভচর, সরীসৃপ, এরা সবই টেট্রাপোডার মধ্যে পড়ে। আর ম্যামালের মধ্যে কারা পড়ে? মানুষরা পড়ে। এই টোটাল সাব ডিভিশনটা তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে, আরও ক্লিয়ার করার জন্য। এটা এনসিইআরটি বায়োলজিতে আছে অ্যাকচুয়ালি। চলো নেক্সট আমি পরের প্রশ্নে যাব। 14 দাগ, পরের প্রশ্ন, অসমোসিস প্রক্রিয়ায় জল উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হয় কোন পদ্ধতিতে? ঠিক আছে, দেখো অসমোসিস প্রক্রিয়ায় যখন আমরা বলছি তখন অ্যান্সার তোমাদের হবে ডিফিউশন, ব্যাপন, ঠিক আছে। ব্যাপন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দেখো অভিস্রাবণ মানে অসমোসিস, বলে দিই একটু, অভিস্রাবণ খুব বেশি টাইম নেবো না, যদিও এই একটা মানে কনসেপ্ট বোঝানোর জন্য 30 থেকে 35 মিনিটও লাগতে পারে। অভিস্রাবণের ক্ষেত্রে কী হয়? দ্রাবয়ের কম ঘনত্ব থেকে, পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবে, দ্রাবয়ের বেশি ঘনত্বের দিকে কে প্রবাহিত হয়? দ্রাবক প্রবাহিত হয়, ঠিক আছে। আর এটাকেই ঘুরিয়ে বলা যায়, দেখো এই যেটা লিখলাম এটাকেই ঘুরিয়ে বলা যায় ব্যাপনে দ্রাবকের বেশি ঘনত্ব থেকে, ঠিক আছে, দ্রাবকের কম ঘনত্বের দিকে, ঘনত্ব, ঠিক আছে। সেম কে প্রবাহিত হয়? দ্রাবক প্রবাহিত হয়, ঠিক আছে। দুটোকে গোলাবে না, আমি বলে দিই একটু। এখানে লেখা আছে দ্রাবকের কম ঘনত্ব। দেখো দ্রাবকের কম ঘনত্ব যখন দ্রবণে থাকবে তখন অটোমেটিক্যালি দ্রাবকের বেশি ঘনত্ব থাকবে। দ্রাবক বলতে কী বোঝায়? অনেকের মাথা গুলিয়ে গেছে আমি জানি, ঠিক আছে, কিছু করার নেই। এই যে কনসেন্ট্রেশনের যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি তোমাদের তরলে কনসেন্ট্রেশনের উপর বেস করে হয়, ঠিক আছে। এবং অসমোসিস প্রক্রিয়া বা অভিস্রবণ প্রক্রিয়ায় একটা সেমি পারমিয়েবল পর্দা ব্যবহার করা হয়, অর্ধভেদ্য পর্দা ব্যবহার করা হয়, যার মধ্যে দিয়ে দ্রাবক তো যেতে পারে কিন্তু দ্রাব্য যেতে পারে না। দ্রাব্য কোনগুলো সেগুলো অনেকের কাছে কনফিউশন থাকে। দেখো দ্রাব্য বলতে তুমি নুন, চিনি, এদেরকে তুমি দ্রাব্য বলো, নুন, চিনি, ঠিক আছে, এরা হচ্ছে তোমার কি দ্রাব্য। আর দ্রাবক কারা কারা? যেমন জল, ঠিক আছে, জল হচ্ছে দ্রাবক, ইউনিভার্সাল তোমাদের বলা হয়, কি বলা হয়? দ্রাবক বলা হয় জলকে, ঠিক আছে। জল হচ্ছে কি? জল হচ্ছে তোমাদের দ্রাবক, ওকে। তো এই দুটো জিনিস খেয়াল রাখবে, জলের বেশি ঘনত্ব মানে নুনের কম ঘনত্ব, নুন বা চিনির কম ঘনত্ব। যদি একটা সলিউশন তুমি তৈরি করো বা একটা দ্রবণ তৈরি করো, সেক্ষেত্রে মনে রাখবে দ্রবণে যদি দ্রাবের বা নুনের, সাপোজ ধরো নুন আর চিনি, নুনের জল করেছো তুমি, তো নুনের জলে যদি নুনের ঘনত্ব কম হয় তার মানে জলের ঘনত্ব সেখানে বেশি,
ঠিক আছে, ওই যে গ্লাসটাতে যদি নুনের ঘনত্ব কম হয় তার মানে জলের ঘনত্ব বেশি। ঠিক আছে, তো অভিস্রাবণ যদি দেয় তাহলে হবে দ্রাবের কম ঘনত্ব থেকে দ্রাবকের বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হচ্ছে, আর যদি ব্যাপনে বলে তাহলে দ্রাবকের বেশি ঘনত্ব থেকে দ্রাবকের কম ঘনত্বের দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার তোমাদের কোনটা হবে? ব্যাপন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 15 দাগ, কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ সাধন করার জন্য নিচের কোনটিকে ব্যবহার করা হয়? অ্যান্সার তোমাদের কী হবে? রেডিও ওয়েভ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, রেডিও ওয়েভের যে ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য থাকে, ঠিক আছে, ওয়েভ লেন্থ LENGTH, সেটা কিন্তু তোমাদের গ্রেটার হয়, বেশি হয়। কার থেকে বেশি হয়? ইনফ্রারেডের থেকে। ঠিক আছে, আগের দিন মানে যেটা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ক্লাস ছিল তার যে লাস্ট প্রশ্নটা ছিল ওটা খেয়াল করো, ওখানে আমি ইনফ্রারেড, আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে ইত্যাদি নিয়ে তোমাদের বলেছিলাম। ঠিক আছে, তো ওয়েভ লেন্থ হচ্ছে গ্রেটার দ্যান এখানে ইনফ্রারেড হয়, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে এর যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 30 হার্টজ অবধি হয়, তবে নর্মালি উচ্চ রেঞ্জেরটাই ব্যবহার করা হয়। এক্ষেত্রে এর যে ওয়েভ লেন্থ সেটা বিভিন্ন ভাগে বা বিভিন্ন টাইপের হয়, কিন্তু 300 গিগাহার্টজ থেকে 300 হার্টজ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না, এটা আমাদের অ্যান্সার হবে না, এইটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা 16 দাগে যাব। পরের প্রশ্ন দেখো, 16 দাগ, 800 কেজি ভরের একটি গাড়ির বেগ 5 মিটার প্রতি সেকেন্ড থেকে 10 মিটার প্রতি সেকেন্ড বৃদ্ধি করতে কত কার্য করতে হবে? যে ফর্মুলা ইউজ করা হয় সেটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? কারণ গতিশক্তি, দেখো শক্তি আর কার্যের যে ইউনিট সেটা সেম হয়, মানে তাদের মিনিংও সেম, মানে তুমি শক্তি বের করছো না, অ্যাকচুয়ালি তুমি কার্যই বের করছো। ঠিক আছে, ফর্মুলা যেটা ইউ হয় হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। যখন তোমাদের কতটা পরিবর্তন করতে হবে, কতটা বৃদ্ধি করতে, কতটা কার্য করতে হবে, এমন কিছু বলা থাকবে। নর্মাল ফর্মুলা তো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ারই হয়। ঠিক আছে, কিন্তু যখন বৃদ্ধি বলবে, কতটা বৃদ্ধি, এই হচ্ছে আমাদের ভি, এই হচ্ছে আমাদের ইউ। প্রাথমিক গতিবেগকে আমরা ধরে নিই ইউ, অন্তিম গতিবেগকে আমরা ভি ধরে নিই। যেহেতু এখানে স্কোয়ার থাকে তো দুটোরই স্কোয়ারের মাইনাস করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। তো হাফ ইন্টু এম কত আমাদের 800 আমরা দেখতে পাচ্ছি, ভি স্কোয়ার কত আমরা দেখতে পাচ্ছি, দেখো 10 স্কোয়ার হবে বেসিক্যালি। ঠিক আছে, 10 স্কোয়ার মানে 100 হবে। ইউ স্কোয়ার কত হবে? 5 স্কোয়ার মানে 25 হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কী পাচ্ছি? হাফ ইন্টু 800 ইন্টু আমরা কী পাচ্ছি? এখানে 75 পাচ্ছি। ঠিক আছে, এটাকে এটা দিয়ে কাটো, মানে হচ্ছে তোমাদের 400 ইন্টু 75 করলে তোমাদের হয় 300 আর দুটো শূন্য, অর্থাৎ এত জুল। কিন্তু আমাদের অ্যান্সারে দেখো, মানে অপশানে দেখো সব কেজে লেখা আছে। কেজে মানে কি? কিলো জুল লেখা আছে। কী করবো দেখো, গ্রামকে কিলোগ্রামে পরিণত করতে গেলে যেমন 1000 দিয়ে ভাগ করি, তখন জুলকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা কিলো জুলে পরিণত হয়ে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ 1000-এর 3টে শূন্য, এদিকে 30,000 3টে শূন্যকে কেটে দেবে, মানে 30 জুল আমাদের 30 কিলো জুল আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, জাস্ট আ মিনিট, ইয়েস, 30 কিলো জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন 17 দাগ। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু 14/8/2018-তে পড়া এবং শিফট 1-এর প্রশ্ন, অর্থাৎ 14/8/2018-তে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তার শিফট 1-এর প্রশ্ন। এখানে তোমাদের গতিশক্তি আর ভরবেগের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করতে বলেছে বা তুলনা টানতে বলেছে। যদি একটি বস্তুর অন্তিম গতিশক্তি তার প্রাথমিক গতিশক্তি অপেক্ষা 256 গুণ হয়, অর্থাৎ প্রথমে গতিশক্তি যদি 1 ইউনিট থাকে, পরে যদি সেটা হয়ে যায় তার 56 গুণ মানে 56 ইউনিট। ঠিক আছে, তোমাদের বলতে বলেছে যে এটা কেইতে পরিবর্তন হলো, অর্থাৎ গতিশক্তিতে পরিবর্তন হলো। তোমাদের বলতে বলেছে যে ভরবেগে কী পরিবর্তন আসবে। ঠিক আছে, ভরবেগে কী পরিবর্তন আসবে? মনে রাখবে, ভরবেগে যে পরিবর্তন আসবে সেটা যদি এখানে 1 ইউনিট থাকে, এটা হয়ে যাবে 16 গুণ, অর্থাৎ 16 ইউনিট হয়ে যাবে। প্রথমে যে ভরবেগ থাকবে সেটা যদি 1 ইউনিট হয়, পরে যে ভরবেগ হয়ে যাবে সেটা 16 ইউনিট হয়ে যাবে। কী করে হলো? দেখো, এটা হচ্ছে এখান থেকে এখানে আসবে। কীভাবে আসবে? এই যে কেই আছে তার রুট করে আসে। ঠিক আছে, অর্থাৎ 1 ইউনিটের রুট কত হয়? 1ই হয়। 1 ইন্টু, দেখো 1 ইউনিটের রুট কত হয়? 1-এর রুট বলতে কী বোঝায়? 1 কীভাবে আসে? 1 ইন্টু 1 করে আসে, তো একটা 1 বেরিয়ে আসবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা গেল। আর এখান থেকে তাহলে আমরা কী করে আসবো? এরও কী হবে? এরও বর্গমূল হয়ে যাবে। ঠিক আছে, তা তুমি বলো এখানে কেই কত আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে কেই আমাদের আছে 256, তার বর্গমূল করে দাও। 256-এর বর্গমূল করলে কী আসবে? 16 আসবে। ঠিক আছে, এটা আমাদের উত্তর হয়। অ্যাকচুয়ালি যে সূত্রটা এখানে ইউজ হয়, এই যে ব্যাপারটা আসে পুরোটা কী থেকে আসে জানো তো? দেখো, কেই হচ্ছে, ভালো করে বুঝবে, কেই হচ্ছে সমানুপাতিক হয় পি স্কোয়ারের সাথে। এখান থেকে আমরা বলতে পারি পি ইকুয়াল টু আমাদের কী হয়ে যায়? রুট কেই হয়ে যায়। ঠিক আছে, এই আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে আসে ব্যাপারটা।
আর এটা কোথা থেকে আসে? অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফিজিক্সের জিনিস কী হয়, ভাঙতে ভাঙতে গেলে তুমি রুটে চলে যাবে। এটা যে ফর্মুলা থেকে আসে সেটা হচ্ছে কেই ইকুয়াল টু তোমাদের হয় পি স্কোয়ার বাই 2m, এই ফর্মুলা থেকে আসে, যেখানে মাসের দ্বিগুণ সাথে কেই সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর পি স্কোয়ারের সাথে সম্পর্ক হয় সমানুপাতিক। কারণ দেখতে পাচ্ছ দুটোই ওপরে আছে। এই যে ওপরটা, এখান থেকে আমরা এটাকে নিতে পারি, আর এটা থেকে আমরা এটাতে আসতে পারি, ঠিক আছে। অতএব বলতে পারো ভরবেগ আর কেইর মধ্যে রিলেশন দ্বারা সেটা হচ্ছে কেই সমানুপাতিক হয় পি স্কোয়ারের সাথে। তাহলে পি এর ভ্যালু যেটা হবে সেটা রুট কেই হবে। আমার কথা বোঝা যাচ্ছে? এখান থেকে আসলে অ্যান্সার আমাদের কোনটা হবে? প্রাথমিক ভরবেগের 16 গুণ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 18 দাগ, পরের প্রশ্ন। একটি 2 কেজি ভরের বস্তুকে প্রাথমিক 20 মিটার পার সেকেন্ড গতিবেগে উপরে ছোড়া হলো, তাহলে 2 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে? ঠিক আছে, এখানে প্রাথমিক গতিবেগও দেওয়া আছে। ফর্মুলা যেটা আমরা ইউজ করব সেটা কি ইউজ করব? দেখো, একটা বস্তু আছে, 2 কেজি ভরের একটা বস্তু আছে, ঠিক আছে, এবং এই প্রশ্নটা কোন পরীক্ষায় পড়েছে, কত শিফটে পড়েছে, কত নম্বর শিফটে, সেটাও লেখা আছে। কী করা হচ্ছে? একে উপরে ছোঁড়া হচ্ছে, সরি, ঠিক আছে, কী করা হচ্ছে? একে একটা উপরে ছুঁড়ে দেওয়া হচ্ছে, এবং এর যে প্রাথমিক গতিবেগ ইউ সেটা দেখো দেওয়া রয়েছে, সেটা কত? 20 মিটার পার সেকেন্ড। না দেওয়া থাকলে আমরা ইউকে 0 ধরে নিই, ঠিক আছে। তো বলা হয়েছে 2 সেকেন্ড পরে, সাপোজ ধরো এই পয়েন্টে গিয়ে এর 2 সেকেন্ড কেটেছে, এবং এই পয়েন্টে এর গতিবেগ কত হচ্ছে এটা তোমাদের বলতে বলা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন্স দাঁড়িয়েছে। না, গতিশক্তি কত সেটা বলতে বলা হয়েছে। তার গতিশক্তির জন্য তো গতিবেগ বার করতেই হবে, অর্থাৎ ভি কত এটা বার করতে হবে। তো ভি বার করার জন্য আমরা কী করবো? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু কী দাঁড়াবে? ইউ আমাদের কত? 20, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যেহেতু ওপর দিকে যাচ্ছে, জিকে আমরা কী নেবো? মাইনাস না প্লাস? প্রথমেই বলেছিলাম জিকে আমরা মাইনাসে নেব, তো ইউ মাইনাস জিটি এখানে হবে। যেহেতু জি মাইনাস, তো এটা মাইনাস হয়ে যাবে। তো মাইনাস জি কত আমাদের? 10, দেখো কিছু বলা নেই, তবু আমরা 10 ধরে নিই। আর টি কত আমাদের? আমরা দেখতে পাচ্ছি 2 সেকেন্ড বলেছে, তার মানে 10 × 2 মানে কত? 20 হয়ে যাবে। এই 20কে কেটে দেবে, মানে ভি এর যে ভ্যালু এখান থেকে আসবে আমরা 0 পাচ্ছি। আচ্ছা, ভি এর ভ্যালু 0 কখন হয় জানো তো? যখন ও সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, অর্থাৎ 2 সেকেন্ড পরে ভি আমাদের 0 হয়ে যাচ্ছে, মানে 2 সেকেন্ড পরে ও ওর সর্বোচ্চ উচ্চতাতেই থাকবে। এবার এখানে প্রশ্ন তোমাদের বলেছে গতিশক্তি কত বার করতে বলেছে। দেখো, গতিশক্তি মানে কেই, ঠিক আছে। কেই যে ফর্মুলা সেটা হচ্ছে 1/2 × m × v স্কোয়ার হয়, ঠিক আছে। তুমি একটা জিনিস ভাবো, ভি যেখানে 0 সেখানে এই হোল ভ্যালু 0 দেবে, অর্থাৎ কেই আমাদের কী হয়ে যাবে? 0 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 19 দাগ। একটি সমতল তলের ওপর 2 মিটার পার সেকেন্ড গতিবেগে চলন্ত 0.5 কেজি ভরের একটি ঘনক 1 কেজি ভরের একটি বস্তুর সাথে আঘাতপ্রাপ্ত হলো, এবং উভয় একত্রিত অবস্থায় এগিয়ে গেল। কতটা শক্তি এই আঘাতে নষ্ট হলো? দেখো, কতটা শক্তি নষ্ট হলো তার জন্য আমাদের গতিশক্তি বার করতে হবে, কারণ যা কাজ এখানে হচ্ছে সব গতিশক্তি দিয়ে হচ্ছে, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি একটা বল এখানে রয়েছে, একটা ঘনক এখানে রয়েছে, এবং ঘনকটার যে ভর বলেছে সেটা আমাদের কত বলেছে? 0.5 কেজি। আর ঘনকটার যে গতিবেগ বলেছে সেটা হচ্ছে 2 মিটার। তার মানে ঘনকটার ভরবেগ কী হবে? ভর ইন্টু বেগ। কত হবে আমাদের? এখান থেকে দেখতে পাচ্ছি 1। আচ্ছা, সেটা পরে করছি। আর দেখতে পাচ্ছি একটা বস্তু রয়েছে, সাপোজ ধরো এটা হচ্ছে বস্তু, একটা বল রয়েছে সাপোজ ধরো, আর এর যে ভর বলেছে সেটা তোমাদের বলেছে 1 কেজি। ঘনকটা কী করছে? এই বলের গায়ে গিয়ে কী করছে? আঘাত খাচ্ছে, কারণ ঘনকটারই গতিবেগ আছে, আর বলটা স্থির অবস্থাতেই রয়েছে, কারণ গতিবেগ নেই এখানে বলা রয়েছে। এই যে বলটা বা 1 কেজি ভরের একটা বস্তু ধরো, এই বস্তুটার যে ভর সেটা আমাদের কত বলেছে? 1 কেজি, ঠিক আছে। আর এর কোনো গতিবেগ নেই, মানে আমরা এখানে 0 দিয়ে গুণ করে দেবো। তাহলে দুটোর মিলিত যে ভরবেগ হবে, ঘনকটার ভরবেগ হবে এইটা 0.5 × 2, আর যে 1 কেজি বস্তু আছে তার যে ভরবেগ হবে, ভর ইন্টু বেগ, 1 কেজি × 0, কারণ গতিবেগ নেই এর, ঠিক আছে। এই দুটো ইকুয়াল হবে তার সাথে এই যে সংঘর্ষ হচ্ছে তার পরের যে অবস্থা তার সাথে, ঠিক আছে। পরে কি হয়েছে? এই যে বলটা আছে, বলটা কি হয়েছে? ঘনকটার মধ্যে আমার ঢুকে গেছে, ঠিক আছে। কারণ এরকম অনেক সময় হয়, আমরা জানি যখন সংঘর্ষ হয় তখন, যখন ট্যাক্সি বা বাসের মধ্যে সংঘর্ষ হয়, দেখবে বাস ট্যাক্সির মধ্যে অনেকটা ঢুকে যায়, ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়, ঠিক আছে। এই পুরো ব্যাপারটা হয়েছে, ঘনকটা দেখতে পাচ্ছ এই বলটার মধ্যে ঢুকে গেছে, এবং এদের মিলিত যে ভর হয়েছে সেটা কত হয়েছে? ঘনকের ভর ছিল 1 কেজি, আর বলের ভর আমাদের, ঘনকের ভর ছিল 0.5, ঠিক আছে, আর বলের যেটা ভর আছে সেটা আমরা জানি 1, ঠিক আছে, এই দুটো।
আর এরপর বলেছে দেখো এবং উভয় একসাথে একত্রিত অবস্থায় এগিয়ে গেল, ঠিক সাপোজ ধর এদিকে এগিয়ে যাচ্ছে, তার মানে একটা ভেলোসিটি প্রাপ্ত হচ্ছে, সেটাকে আমরা ধরে নিচ্ছি ভি বলে। ওকে, তোমাকে কী করতে হবে, ভিটা প্রথমে বার করতে হবে, তা নাহলে তুমি শক্তি বার করতে পারবে না, কারণ গতি শক্তিতে ভি প্রয়োজন হয়, অর্থাৎ গতিবেগ প্রয়োজন হয়। এখানে আমাকে দেখতে পাচ্ছি এটা আমাদের 1 হচ্ছে, বা এখান থেকে ডিরেক্টলি তুমি করতে পারো, এটা 1 হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা আমাদের হচ্ছে 1.5 মানে 3/2, এদিকে গেলে হচ্ছে 2/3, অর্থাৎ আমরা যে ভি এর ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 2/3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমরা ভি এর ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার হলো এইটুকু। এবার আমরা বার করব ঘনকের গতিশক্তি। দেখো ঘনকের গতিশক্তি কী হবে, গতিশক্তির ফর্মুলা কী হয়, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, এই আমাদের হয়, এম আমাদের কত, এম আমরা দেখতে পাচ্ছি এম এখানে আমাদের 0.5 কেজি। ঠিক আছে, ভি স্কোয়ার, ভি আমাদের কত 2, তাহলে তার স্কোয়ার করলে কত হবে 4 হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, ঘনকের আমরা গতিশক্তি পেয়ে গেলাম। এবার দেখো এই বলের তো গতিশক্তি আমাদের থাকবেই না, ঘনকের গতিশক্তি আমাদের এইটা। ঠিক আছে, ঘনকের গতিশক্তি কী হবে আমাদের, এইটা হবে, এই যে এইটা। কিন্তু বলের গতিশক্তি কী হবে, 0 হবে। কেন 0 হবে, কারণ বলের যে বেগ সেটাই তো আমাদের 0। বলের বেগ যখন 0, সেই 0-র সঙ্গে যাই গুণ করো না কেন সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ বলের যে গতিশক্তি সেটা কিন্তু 0 হবে। তাহলে আমাদের যে প্রথমে গতিশক্তি ছিল সেটা কেবলমাত্র ঘনকেরই ছিল, বলের বা বল মানে ওই 1 কেজি ভরের যে বস্তু, তার কোনো গতিশক্তি কিন্তু ছিল না। এটাই আমাদের প্রাথমিক গতিশক্তি, আমরা KE1 বলে লিখছি। ঠিক আছে, আচ্ছা আমাদের অন্তিম গতিশক্তি কী হবে, অন্তিমে আমাদের হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার হবে। এম কত আমাদের, মিলিত মাস 1.5 ইন্টু ভি স্কোয়ার, ভি কত আমাদের 2/3, তার স্কোয়ার করলে কী হয় 2/3 ইন্টু 2/3। ঠিক আছে, এই আমাদের হবে। এই দুটোর মধ্যে বিয়োগফল বার করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রাথমিক কাইনেটিক এনার্জি, আর এইটা হচ্ছে আমাদের পরে মানে শেষে কাইনেটিক এনার্জি 2 বলে লিখছি। এবার বলে যে শক্তি নষ্ট হয়েছে, মানে প্রথমে যে গতিশক্তি ছিল তার থেকে পরে গতিশক্তি কম হয়েছে, ওই জন্যই তো নষ্ট হয়েছে। ঠিক আছে, যদি তুমি এখানে ক্যালকুলেট করো তুমি দেখতে পাচ্ছ 4 দিয়ে 0.5কে গুণ করলে হয়েছে 2, সেই 2 রেখে কাটলে হয়েছে 1, তো এখানে থাকছে 1 মাইনাস। এদিকে আমার কী হচ্ছে দেখো, এটাকে আমি লিখতে পারি 1.5কে আমি কী লিখতে পারি, 3/2 লিখতে পারি। তাহলে দেখো সব কেটে কুটে যাবে, এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এখানে এইটা আর এইটা কেটে যাচ্ছে আমার, তাহলে এখানে কী হচ্ছে 1/3 হচ্ছে। তাহলে 1 থেকে যদি আমরা 1/3কে বিয়োগ করি আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 2/3। এত জুলকে কী লেখা যায়, 0.6666 চলতে থাকবে, তাকে লেখা যায় 0.67 জুল, এটা লেখা যায়। এইটা আমাদের অ্যান্সার হবে। কোথায় আছে, এই যে প্রথম যে অপশানটা সেটা আমাদের অপশান, এটাকে তুমি 66ও লিখতে পারো, প্রবলেম কিছু নেই, কারণ এটাকে তুমি ভাগ করো 0.666666 চলতে থাকবে, তো 0.66 জুলও লেখা যায় এটাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই ফরমেশনে আসতে পারি, এটা আমাদের অ্যান্সার হলো। ক্লিয়ার হলো, প্রথমে আমাদের গতিবেগ বার করলাম, কোন গতিবেগ, শেষে যা গতিবেগ সেটা বার করলাম, এবং তারপর আমরা গতিশক্তি বার করলাম। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 10ই ডিসেম্বর তোমাদের পড়েছে শিফট 3-তে, অর্থাৎ কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন 20 দাগ, 22/9/2018 প্রশ্ন, শিফট 1। একটা বুলেটকে বন্দুক থেকে ছোড়া হলে নিচের কোনটি সঠিক। দেখো বুলেটের গতিবেগ মারাত্মক বেশি হয় বন্দুকের থেকে। ঠিক আছে, খুবই বেশি হয় সোজা কথা বলতে, তো তার মানে এর বুলেটের গতিশক্তি তো অনেক বেশি হবে বন্দুকের থেকে, তো অ্যান্সার আমাদের কোনটা হবে, বুলেটের গতিশক্তি বন্দুকের থেকে বেশি হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুলেটের গতিশক্তি অনন্ত হবে এটা ঠিক নয়, কারণ বুলেট একটা সময় গিয়ে তার গতিশক্তি কমে যাবে। যদি তুমি বুলেটকে ওপর দিকে ছোড়ো তাও কিন্তু বুলেটের যে গতিশক্তি সেটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ গতিবেগ কমতে থাকবে। ঠিক আছে, এবং বুলেটের গতিশক্তি কখনোই বন্দুকের সমান হয় না, অনেক বেশি হয় বুলেটের গতিশক্তি বন্দুকের থেকে, মাচ গ্রেটার হয়। সেই জন্য অ্যান্সার আমাদের কোনটা হবে, বি আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এটা তুমি নর্মাল তোমার সেন্স থেকেই অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট আমরা 21 দাগে যাব। 21 দাগ, এটা কিন্তু 4/10/2018-তে পড়েছে শিফট 1-এ। ঠিক আছে, অর্থাৎ 2018 গ্রুপ ডির প্রশ্ন। 12 কেজি ভরের একটি বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতায় রাখা হলো, যদি বস্তুটির স্থিতিশক্তি 600 জুল হয় তাহলে কত সময়ে সেটিকে ওই উচ্চতা থেকে ফেলে দিলে অর্ধেক দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ সময় বার করতে বলেছে। দেখো স্থিতিশক্তি আমাদের কত বলেছে, 600 জুল। স্থিতিশক্তি বলতে কী বোঝাই, আমরা পিই বোঝাই, পোটেনশিয়াল এনার্জি বোঝাই। সেটা সমান কী হয় আমরা জানি, এম ইন্টু জি ইন্টু এইচ আমরা জানি। জি এর ভ্যালু আমি এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরেই করছি। ঠিক আছে, নর্মালি পরীক্ষার সময় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কথাটা দেওয়া থাকে। ঠিক আছে, তো এম এর ভ্যালু আমাদের এখানে কী বলেছে 12। ঠিক আছে, জি এর ভ্যালু আমাদের 10 ইন্টু আমাদের দেখতে পাচ্ছি এইচ, এখান থেকে এইচ বার করার দরকার, আর সেটা ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 600 জুল। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে 120 দিয়ে 600কে কাটলে আমরা এখানে পেয়ে যাবো 5, তো 5 মিটার আমাদের হাইট হচ্ছে। এই হাইটটা আমাদের এখানে কাজে লাগবে, কারণ টোটাল হাইট অর্থাৎ যে উচ্চতা থেকে বলটাকে ফেলা হচ্ছে, এইখানে দাঁড়িয়ে রয়েছে বলটা, যে উচ্চতা থেকে বলটাকে ফেলা হচ্ছে সেটাই আমাদের এই 5 মিটার। ঠিক আছে, এবার বলেছে হাফ আসতে হবে, অর্থাৎ 2.5 মিটার অবধি বলটাকে ফেলা হচ্ছে,
এই ক্ষেত্রে যতটা টাইম লাগছে এই 2.5 মিটার আসতে বলটার কতটা টাইম লাগছে সেটাই তোমাকে বার করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব, দেখো আমরা যে ফর্মুলাটা এখানে ইউজ করব, দুটো ফর্মুলা আমাদের আছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 × g × s, প্রথমেই বলেছিলাম। আর একটা ফর্মুলা কী হয় ওখানে লিখে দিয়েছিলাম, মনে করে দেখো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমরা বলো এই দুটোর মধ্যে কোনটাকে আমি ব্যবহার করবো। দেখো প্রবলেম হচ্ছে কি, এখানে আমাদের টাইম বার করতে বলে, দেখো কতটা সময়, এই দেখো এখানে কী লেখা রয়েছে ভালো করে দেখো, আমি কারসার দিয়ে তোমাদের দেখাই, বলা হয়েছে কতটা সময়, দেখো কতটা সময়। তো এই ফর্মুলাতে গেলে আমি কি কোনো টি পাচ্ছি, কোনো টাইম পাচ্ছি না, তো এই ফর্মুলা আমি ইউজ করতে পারবো না, আমি ইউজ করবো এই ফর্মুলাটাকে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারকে আমি ইউজ করবো। ক্লিয়ার হলো? কারণ তুমি বুঝতে পারলে যে কেন আমি ওপরের ফর্মুলাটাকে ইউজ করছি না, এইটা বোঝা কিন্তু খুব জরুরি। চলো আরেকবার লিখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এখানে আমি যে ফর্মুলাটা ইউজ করছি সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা আমি ইউজ করছি, ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এই বলটার কোনো প্রাথমিক গতিবেগ ছিল না, তার মানে ইউ আমার এখানে জিরোই হবে, ঠিক আছে। এই পয়েন্টে গিয়ে কত সময় লাগছে, বলটা তো পড়ছে, পড়তে পড়তে কত সময় লাগছে 2.5 মিটার দূরত্ব অতিক্রম করতে, মানে এখানে এস আমার কী হবে 2.5, এস মানে দূরত্ব, ওখানে লিখে দিয়েছিলাম। এই যে টার্মটা এটা আমার কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ ইউ এর ভ্যালু জিরো, সেই টার্মটা ফুল আমার জিরো দেবে, প্লাস হাফ, ঠিক আছে। এটির জায়গায় আমি কি ইউজ করবো, জি ইউজ করবো। কেন ইউজ করবো, কারণ আপ ডাউনে চলছে, অর্থাৎ আমি জি ইউজ করবো, নিচের দিকে যাচ্ছে তো জি আমার প্লাস হবে, জি আমি 10 ধরেছি, আর টি স্কোয়ার আমার এখানে হচ্ছে। এবার দেখো 2.5কে আমি কি লিখতে পারি, 5/2 লিখতে পারি, ওকে, কোনো প্রবলেম নেই। আচ্ছা 5/2, ইয়েস। আচ্ছা এবার এখানে দেখো এটা আমার কী হচ্ছে, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, এই আমার থাকছে। এটা কেটে দিলে আমার হচ্ছে 5 দিয়ে এটাকে কাটলে আমার কী হচ্ছে, আমার হচ্ছে 2, তাহলে হাফ, দেখো হাফ বলতে কি, আর এখানে টি স্কোয়ার আছে কিন্তু, ঠিক আছে। এবার এখানে তার মানে কী থাকছে 1/2 মানে কি 0.5, এত এবং তার রুট চলে আসবে, কারণ ওদিকে টি স্কোয়ার ছিল, টু স্কোয়ার উঠে গেলে এদিকে রুট পড়বে, তাই অ্যান্সার আমার কী হবে 0.5 তার রুট, অতএব এইটা, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইটা এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার, ঠিক, এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, খুবই ভালো প্রশ্ন ছিল, প্রশ্নটা একটু ঘোরানো প্রশ্ন ছিল, কোন ফর্মুলা ইউজ করবো সেটা তোমাকে কিন্তু প্রবলেম করে দিতে পারতো, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, ইজি প্রশ্ন একদম, নিচের কোনটিতে গতিশক্তি বর্তমান। দেখো গতি যারা আছে তার তো গতিশক্তি থাকবেই, বন্দুক থেকে ছোড়া গুলি, বলো গুলির তো গতিশক্তি থাকবেই, কারণ গতি আছে তার। একটি দ্রুতগামী রেলওয়ে ইঞ্জিন, গামী মানে কি গমন করছে, অর্থাৎ গতি আছে, এরও থাকবে। দুলতে থাকা পেন্ডুলাম, দুলছে মানে গতি আছে অবশ্যই, ফলে এটা অ্যান্সার কী হবে, ওপরে সব কটা। এটা কিন্তু রেলে পড়ার প্রশ্ন, আমি কিন্তু কোনো প্রশ্ন আজকে নিজে থেকে রাখিনি, দু একটা প্রশ্ন রেখেছিলাম প্রথম দিকে, সব প্রশ্নই তোমাদের রেলে পড়া প্রশ্ন, ঠিক আছে। চলো 23 দাগে। আচ্ছা 23 দাগ, 100 গ্রাম ভরের 30 মিটার পার সেকেন্ড বেগে সম্পন্ন, মানে বেগ সম্পন্ন একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় যদি 0.05 সেকেন্ডে থামায়, তাহলে খেলোয়াড়কে কত বল প্রয়োগ করতে হয়েছিল, কি আমরা করব এটা। দেখো বল সমান সমান আমরা কি জানি, আমরা জানি ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ, ওকে। তো ভর তো দেওয়া আছে, কিন্তু ত্বরণ আমাদের নির্বাচন করতে বলেছে, ঠিক আছে। কিন্তু ভর আবার গ্রামে দেওয়া আছে, তো কেজিতে কনভার্ট করে দেওয়া এটাকে, আর ইন্টু ত্বরণ, সেটা বসলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ত্বরণ কী করে বার করব, দেখো বলটাকে থামানো হচ্ছে, মানে ভি আমার হয়ে যাচ্ছে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কোনো গতিবেগ অন্তিম থাকছে না। কিন্তু ইউ এর বেগ আমাদের কত ছিল, ওপরে বলেছে দেখো 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা দিয়ে আমরা অ্যান্সার করতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা ইউজ করে আমরা এ ভ্যালু নির্বাচন করতে পারি, কারণ এ হচ্ছে আমাদের ত্বরণ, ভি আমাদের এখানে 0, ইউ আমাদের কত বলেছে 30, প্লাস এ আমাদের কত বলেছে, এ তো বার করতে বলেছে, আর টি আমাদের কত বলেছে 0.05, 0.05কে তুলে দাও, এটা হয়ে যাচ্ছে তোমাদের 100, 30 যদি ওদিকে যায় মাইনাসে হচ্ছে, তাহলে 30 ইন্টু 100/5, ঠিক আছে, এত তোমাদের এ। এখান থেকে আমরা এর যে ভ্যালু পাচ্ছি সেটা আমরা পাচ্ছি 600, দেখতে পাচ্ছি এটা কাটাকুটি করলে 600, এবং সেটা মাইনাসে থাকছে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই তোমাদের আসছে কি ত্বরণ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ত্বরণ, ওকে, এটা হচ্ছে আমাদের কি ত্বরণ। এখন দেখো আমাদের এই মাইনাস কি নির্বাচন করছে, দেখো মাইনাস বলছে এটা অ্যাকচুয়ালি ত্বরণ না মন্দন হচ্ছে, ঠিক আছে। এবার তুমি এই ভর ইন্টু ত্বরণও করতে পারো বা ভর ইন্টু মন্দনও করতে পারো, বেশিরভাগ ক্ষেত্রে বইতে মন্দন লেখা থাকে, ত্বরণ লেখা থাকে, কেন, কারণ ত্বরণই সাধারণত বেরোয়। মাইনাস আমাদের বলে দিচ্ছে এটা নেগেটিভ ত্বরণ, এবার পরীক্ষার সময় যখন বল লিখবো তখন আমরা এখানে নেগেটিভ সাইনটা দিই না, এই যা বেরোয় সেটাকে এখানে পুট করে দিই জাস্ট, ঠিক আছে, তো তুমিও পুট করে দাও। এই এখান থেকে আমরা অ্যান্সার কী পাচ্ছি দেখতে পাচ্ছ, যে এই শূন্য কেটে বেরিয়ে গেল,
ঠিক আছে, 3টে কেটে বেরিয়ে গেছে, কত হচ্ছে আমাদের 60। এত নিউটন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। নিউটন ততক্ষণ পর্যন্ত লিখতে আমরা পারবো না যতক্ষণ পর্যন্ত এই 1000টা দিয়ে আমরা এই 100কে ভাগ না করবো। 1000 দিয়ে ভাগ করার ফলে কী হচ্ছে, 100 গ্রামটা কেজিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের অ্যান্সার হবে। তো 60 নিউটন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই সাইনটা আমাদের জাস্ট বলে দিচ্ছে এটা নেগেটিভ ত্বরণ হচ্ছে, আর নেগেটিভ ত্বরণকে আমরা মন্দন বলি। তুমি বলো বেগ যদি না কমে, কারণ বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ যেমন বলি, বেগ হ্রাসের হারকে তো আমরা মন্দন বলি, অর্থাৎ ডিক্রিজিং রেট অফ স্পিড, তাকে আমরা কি বলি, মন্দন বলি। আর মন্দন যদি না হয় বলটা থামবে কি করে, বেগ যদি বেরিয়ে যায় তাহলে তো বল থামবেই না। ঠিক আছে, ওই জন্য মন্দন হয় এখানে। নেগেটিভ সাইন যখনই ত্বরণের আগে থাকবে তোমরা বুঝবো ওটা কিছুই না, জাস্ট মন্দনকে বোঝানো হচ্ছে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 24 দাগ, পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক যদি 10 কেজি ভরের একটি বস্তুকে স্বাধীনভাবে গতিমান করার জন্য 10 নিউটন বল প্রয়োগ করা হয়। দেখো বল বলেছে, বল সমান সমান একটু আগে তোমাদের লিখলাম যে ভর ইন্টু ত্বরণ, দেখে নেবে কেজিতে আছে কি না ভর। ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ। ওকে, এবার দেখো ভর আমাদের কত বলেছে এখানে 10 কেজি, ত্বরণ আমাদের কত বলেছে, ত্বরণ দিয়ে এখানে অপশানে আছে, চলো ত্বরণটা লিখি। আর বল আমাদের কত বলেছে 10 নিউটন। ঠিক আছে, দেখো এই 10কে আমাদের কেটে দেবে, তাহলে ত্বরণ আমাদের কী হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার উইল বি আওয়ার ত্বরণ। এবার দেখো অপশানে কোথাও কি ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা আছে, সেটা আমাদের অপশানে কারেক্ট হবে। তো দেখতে পাচ্ছ বস্তুটি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে প্রাপ্ত হবে বা ত্বরণ নিয়ে চলবে, এটা আমাদের অ্যান্সার হবে। সি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইজিলি এটাকে খুব দ্রুত এবং ইজিলি কিন্তু করা যায়। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 25 দাগ, আজকে আমাদের লাস্ট প্রশ্ন এটা। ঠিক আছে, 72 কিমি পার ঘন্টা বেগে চলন্ত একটি গাড়িকে 4 সেকেন্ডে থামাতে ব্রেক কষা হলো। দেখো মনে রাখবে এই জায়গায় কিন্তু মন্দন হবে, ত্বরণ কিন্তু হবে না, অর্থাৎ নেগেটিভ ত্বরণ হবে এখানে, কারণ ব্রেক কষা হচ্ছে থামানোর জন্য, অর্থাৎ গাড়ির গতিবেগের যে হার সেটা কমতে থাকবে। যদি গাড়িটির ভর 1000 কেজি হয় তাহলে কত বল প্রয়োগ করা হয়েছিল। সেম আবার বল বলতে চেয়েছে, বল বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি ভর ইন্টু ত্বরণ, একটু আগেই যেটা তোমাদের লিখেছিলাম। ঠিক আছে, এখানে আমাদের ভর কত দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 1000 কেজি, কেজিতেই দেওয়া আছে। ওকে, কোনো প্রবলেম নেই, শুধু জাস্ট ত্বরণ বার করতে হবে, তাহলে আমাদের বল এখানে বেরিয়ে যাবে। ওকে, তো ত্বরণ সমান সমান কি আমি একটু আগেই বললাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা ইউজ করলে আমাদের অ্যান্সার হওয়া উচিত। ওকে, এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে হ্যাঁ, তো এখানে টাইম হ্যাঁ সবই দেওয়া আছে। ওকে, সবই দেওয়া আছে। এখন ভি আমাদের 0 হবে কারণ থামানো হচ্ছে, তো অন্তিম বেগ আমাদের 0 হয়ে যাবে। ইউ আমাদের কত বলেছে 72 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো 72 কিলোমিটার পার আওয়ার তো আমরা ইউজ করি না, এটাকে আমরা কী করবো 5-8 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো। প্লাস আমার রয়েছে এ ইন্টু আমার রয়েছে 4। ঠিক আছে, ইন্টু আমার কত রয়েছে 4। এই এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 20 হয়ে যাবে, 18 দিয়ে এটাকে কাটলে 4 5 20 যাবে এদিকে চলে। আমি একটু আগে বললাম নেগেটিভে অ্যান্সার আসবে, ইকুয়ালটা আমাদের হবে কি 4a, এই আমাদের অ্যান্সার হবে। এখান থেকে আমরা যদি এটাকে কাটাকুটি করি তাহলে আমরা কী পাচ্ছি 5, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে আমাদের ত্বরণ। এটাই আমাদের কী হবে, এটাই আমাদের হবে ত্বরণ। ঠিক আছে, এইটাই আমাদের হবে কি ত্বরণ। ওকে, এবার এইটাকে তুমি এখানে বসিয়ে দাও, এবার যখন বসাবে তখন নেগেটিভ সাইন ছাড়াও বসাতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এত নিউটন আমাদের অ্যান্সার হবে। কিন্তু অপশানে দেখো এখানে নানও আছে প্লাস এই অপশানগুলো রয়েছে। এখন দেখো পয়েন্ট দিয়ে রয়েছে, একবার দেখা যাক করে, ভালো করে খেয়াল করো। তুমি এই 5টাকে তো 5ই রাখো, কোনো প্রবলেম নেই, এই 5টাকে তুমি 5ই রাখো। আর এই 1000টাকে তুমি কি লিখতে পারো, 10-এর মাথায় কিউব লিখতে পারো। ঠিক আছে, এত নিউটন, তার মানে অপশান আমাদের কোনটা সঠিক হবে, বি আমাদের কারেক্ট অপশান হবে। এই দেখো এইটা করা রয়েছে, ক্লিয়ার হয়েছে। ওকে, এইটা আমাদের লাস্ট প্রশ্ন ছিল, অ্যান্সার দেখে নিলে আশা করি বুঝতে পেরেছো। পিডিএফ তোমরা মোটামুটি একটু রাত্রের দিকে পাবে, ফ্রেম করতে একটু সময় লাগে। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।